ভিডিওটি দেখার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই, প্লিজ 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 যারা ভিডিওটি দেখবেন সবাই একটা করে সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের ভালোবাসা পেলে এমন ভিডিও আরো উপহার দিব। ভিডিওগুলো বানাতে অনেক কষ্ট হয় আমি জানি, এই ভিডিওটি অনেক মানুষই দেখবেন, তাই প্লিজ একটা করে সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা আমাকে ভালোবাসে তারা সবাই একটা করে লাইক দিয়ে দেখিয়ে দিবেন। লাভ ইউ অল। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। পেল অতএব ফর্সাকালে লাল আভা ছড়িয়ে পড়ল। তা দেখে মৃদু হাসি ফুটে উঠল রুডিকে ঠোঁটের কোণে। পিহু তা দেখে হৈ হৈ করে উঠল। বাহ বাহ, কি সুন্দর প্রেম! আহা, কারো নজর না লাগো। অতএব যেন এতে আরো লজ্জায় পড়ল। ছটফট করে দ্রুত সরে গেল রুডিকের কাছ থেকে। এদিকে ইহান চিন্তিত স্বরে বলে, কিরে বোন, কি হয়েছে তোর? শরীর ঠিক আছে? ভাইয়ের আদরে গলায় অতএব যেন আহ্লাদে গদগদ হয়ে গেল। রু হাত বাড়িয়ে চলে গেল ইহানের কাছে। ইহানও আগলে নিল বোনকে। অতএব বাচ্চাদের মতো করে বলে, ভাইয়া আমার ভালো লাগছে না, বাড়ি থেকে ভার্সিটি আর ভার্সিটি থেকে বাড়ি, এসব করতে করতে আমি ক্লান্ত হয়ে পড়ছি। আমার অসহ্য লাগে এখন সবকিছু। ইহান মৃদু হেসে বলে, তা এখন কি করতে হবে আমাকে? ইহানকে ছেড়ে দিল অথই। হাসি মুখে বলে, ভাইয়া প্লিজ আমাকে ঘুরতে নিয়ে যাবে? ইনফ্যাক্ট রুদ্রিক, তুই, সাফাত ভাইয়া, নীল ভাইয়া, অনিক ভাইয়া, মারিয়া, জেনি, শিয়া আপু আর রিধি, প্রিয়ন, প্রিহু, আহিদ, আমরা সবাই মিলে কোথায় কয়েকদিনের জন্য ট্যুরে যাই। কি বলিস ভাইয়া? প্লিজ ভাইয়া। ইহান বোনের আবদার ফেলতে পারছে না। আবার আর মাত্র 1.5 মাসের মতো সময় আছে ওদের ইয়ার ফাইনাল এক্সামের। ইহান কি করবে ভেবে পাচ্ছে না। অথয়ের হাসি মুখ দেখে তা যেন আরো কষ্টসাধ্য হয়ে যাচ্ছে ওকে না বলার জন্য। ইহান ধীর আওয়াজে বলে, শোন বোন, তোর আবদার তো আমি কোনোটাই কোনোদিনও ফেলিনি। তুই এক কাজ কর, রিধি, পিহু, পিয়াদ আর আহিদদের সাথে তুই চলে যা, তোর যেখানে যেতে ইচ্ছে করে। বাট আমি আর রুদ্দিক বাকিরা যেতে পারবো না। আর মাত্র কয়েকদিন আছে ইয়ার ফাইনালের, এখন ট্যুরে যাব কিভাবে? অথয় কাঁদো স্বরে বলে, মাত্র 3-4 দিনের জন্য ট্যুরে গেলে কি হবে ভাইয়া? প্লিজ চল না, এমন করিস কেন? কিন্তু অর্থে তোর এই আবদারের কারণে তো অন্যদের পড়ার সমস্যা হবে। অথয় ইহানের থেকে সরে আসলো। রুডিকে মুখ ভার করে বলে, আপনার কি ট্যুরে যেতে কোনো প্রবলেম আছে? রুদিক 2 হাত দ্বারা চুলে ব্রাশ করছিল। অথয়ের কথাই বলে, আমার কোনো সমস্যা নেই, তোমার জন্য আমি অলওয়েজ ফ্রি। রুদ্রিকের কথায় সবাই মুখ টিপে হাসলো। অথয় দূর বলে মুখ ঘুরিয়ে নিল। এই লোক শুধু তাকে লজ্জায় ফেলার ধান্দায় থাকে। রুদ্রিক মুচকি হাসলো। অথয় সাপাত, নীল, অনিক, সিয়া, মারিয়া, জেনি ওদের সবাইকে একই প্রশ্ন করলো। তারাও বলল 2-3 দিনের জন্য তাদের কোনো সমস্যা নেই। অবশ্যই অন্য সময় জেনি হলে এত সহজে রাজি হতো না। তবে ওই যে রুদ্রিক যাবে, তাই সেও রাজি হয়ে গিয়েছে কোনো ভনিতা ছাড়া। সবাই সম্মতি পেয়ে অথয় ইহানকে উদ্দেশ্য করে বলে, দেখছিস ভাইয়া, সবাই রাজি, শুধু তুই এমন করছিস। ইহান বোঝানোর জন্য বলল, কিন্তু তারা রাজি হচ্ছে সেটা না। এইভাবে এক্সাম সামনে আর ওরা ঘুরতে যাবে, ওদের ফ্যামিলি থেকে সমস্যা হবে। অথয় বিরক্তিতে মাটিতে ধ্যাত বলে আঘাত করলো পা দ্বারা। ভেজা কণ্ঠে বলল, তোর শুধু এই সমস্যা সেই সমস্যা, আমি যাবই না। এবার খুশি তো তুই? এই বলে অথয় রাগে হনহন করে ভার্সিটি থেকে চলে গেল। বোনের রাগ দেখে ইহান কি করবে বুঝতে পারছে না। সাবাত ইহানকে বলল, শুধু শুধু বেচারিকে রাগিয়ে দিলি, কি এমন হতো 2-3 দিনে? নীল আর অনিকও সহমত হলো। সিয়া বলে, এক্সামের 1.5 মাস বাকি আছে এখনো, আর আমরা পড়ালেখায় এতটাও খারাপ না যে 2-3 দিন না পড়লে আমরা এক্সামে খারাপ করব। এমনিতেও আমরা গত 1 বছর যাবৎ কোথাও ঘুরতে যাই নাই। মারিয়া বলে, হ্যাঁ রে ইহান, সিয়া ঠিকই বলেছে। রুজিক পকেটে হাত গুজে সোজা হয়ে দাঁড়ালো। ঠান্ডা স্বরে বলে, আমি তোর উপরই সিদ্ধান্ত দিয়ে দিলাম, তবে এটুকু শুনে রাখ, ওর মন খারাপ আমার সহ্য হয় না। রুডিক চলে গেল। রুডিক চাইলেই ইহানের অনুমতি না নিয়েই পারত, তবে একজন বোন যেহেতু তার ভাইয়ের কাছে আবদার করেছে তাই সে আর আগ বাড়িয়ে কিছু বলেনি। তবে অতএর মন খারাপ তার সহ্য হচ্ছে না। মেয়েটা কোথায় গেল কে জানে। রুজিক পার্কিং থেকে বাইক নিয়ে বাইকে উঠে সোজা চলে গেল। তবে বেশি দূর না যেতেই দেখে অতই মুখ ফুলিয়ে একা একা হাঁটছে। রুজিক ওর সামনে বাইক থামালো। তারপর বাইক থেকে নেমে ওর সামনে দাঁড়াতে অতই বিরক্ত হয়ে বলে,
কি সমস্যা, আপনি এখানে এসেছেন কেন? রুদ্রিক আলতো হেসে বলে, আমার একমাত্র বউয়ের মন খারাপ, এটাকে আমি সহ্য করতে পারি বলো? তাই তো তোর মন ভালো করতে চলে আসলাম, চলো। রুদ্রিক অথয়ের হাত ধরে বাইকের কাছে নিয়ে যেতে লাগলো। অথয় ওর সাথে যেতে যেতে প্রশ্ন করলো, কোথায় নিয়ে যাচ্ছেন? আমার সাথে যাচ্ছ, এটাই কি যথেষ্ট না? বিশ্বাস নেই আমার উপর? অথয় একটুও হকচকালো না, সরল গলায় বলে। নিজের থেকেও বেশি। রুদ্রিক প্রশান্তির হাসি দিল, বলল, তাহলে চলো। রুদ্রিক বাইকে উঠে পড়লো। পরপর অথয় উঠল। পেছন থেকে রুদ্রিককে জড়িয়ে ধরতেই রুদ্রিক বিস্তর হেসে বাইক স্টার্ট দিল। প্রতিমধ্যে আর কথা হলো না ওদের মধ্যে। রুদ্রিক একটা ডুপ্লেক্স বাড়ির সামনে বাইক থামালো। পরপর বাইকের হর্ন সজোরে বাজলো। হর্নের আওয়াজ পেতে বাড়ির দারোয়ান সজাগ হয়ে উঠল। মূলত দারোয়ান ঘুমাচ্ছিল। দারোয়ান সজাগ হয়ে উঠেই ওদের দিকে তাকাতেই রুদ্রিককে দেখে কেমন বিচলিত ভঙ্গিতে উঠে দাঁড়ালো। আমতা আমতা করে বলে, রদ্রিক বাবা, আসলে আমি যে কেমনে ঘুমাই গেছিলাম টের পাই নাই, চোখটা লাইগা আসছিল একটু। রুদ্রিক বাইক থেকে নামতে অথয়ও নেমে দাঁড়ালো। রুদ্রিক অথয়ের হাত ধরে দারোয়ানের দিকে এগিয়ে গেল। অথয় তাকে সালাম দিল। তিনিও হাসি মুখে সালামের জবাব দিলেন। রুদ্রিক দারোয়ানের কাঁধে হাত রেখে নরম গলায় বলে ওঠে, চাচা, আপনার শরীরটা ভালো না দেখেই বোঝা যাচ্ছে। আমি ভার্সিটি যাওয়ার সময় আপনাকে বলে গিয়েছিলাম বাড়ি চলে যেতে আর যাওয়ার সময় ডাক্তার দেখিয়ে যেতে, কিন্তু আপনি যাননি। কেন যাননি? দারোয়ান চাচা মুখটা কাচুমাচু করে ফেললেন। কোনো রকমে বললেন, অতটাও খারাপ না আমার শরীর। আজকার দিনটা কাম কইরা হেরপর কাল যাওয়ার কথা ভাবছিলাম। রুদ্রিক পকেট থেকে মানিব্যাগ বের করে সেখান থেকে দুটো 1000 টাকার নোট বের করে দারোয়ান চাচার হাতে গুজে দিলেন। কোমল কণ্ঠে বলেন, আজ আর করা লাগবে না আপনার কিছু। এই যে টাকাটা দিলাম, এটা দিয়ে ডাক্তার দেখিয়ে নেবেন। এখন যান আপনি, নাকি আমি পৌঁছে দিব চাচা? দারোয়ান চাচা যেন রুদ্রিকের এত নরম ব্যবহারের আবেগে আপ্লুত হয়ে পড়লেন। চোখে জল এসে পড়ছে ওনার। তিনি ভেজা গলায় বলেন, ধন্যবাদ বাবা, আপনি অনেক ভালো। রুদ্রিক তার কান্না দেখে বলে, আহা, কাঁদছেন কেন আপনি? দারোয়ান চাচা চোখ মুছলেন। এবার সরাসরি তাকালেন অথয়ের দিকে, প্রশ্ন করলেন, এইটাকে রদ্রিক বাবা? রুদ্রিক অথয়কে নিজের আরেকটু কাছে টেনে নিয়ে বলে, এ হলো আপনাদের ছোট বৌমা চাচা। তিনি অবাক হলেন। পরক্ষণে চওড়া হেসে বলেন, মাশাল্লাহ মাশাল্লাহ, দুজনেরই অনেক সুন্দর মানাইছে বাবা। সুখে থাকো তোমরা, দোয়া করি বাবা। রুদ্রিক এক পলক তাকালো অথয়ের দিকে, তারপর দুষ্টু হেসে বলে, চাচা, এই দোয়াও করেন বাড়ির বউ যেন জলদি বাড়িতে নিয়ে আসতে পারি এবং ঠিক তার 1 বছর পর আপনাকে দাদু ডাক শোনাতেও পারি। অথয় চোখ বড় বড় করে তাকালো রুদ্রিকের এহেন কথায়। এদিকে চাচা বলেন, হ বাবা, দোয়া করলাম জলদি বৌমারে বাড়িতে নিয়ে আসো, আমরাও আর দাদু ডাক শুনতে পারমু তাড়াতাড়ি। এইটা তো ভালো কথা। অথয় লজ্জায় হতভম্ব। এই লোক তাকে এইভাবে ক্ষণে ক্ষণে লজ্জায় ফেলে দেয়। অথয় চাচার অগোচরে রুদ্রিকের পিঠে চিমটি কাটলো। রুদ্রিক চাচার থেকে বিদায় নিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করলো। তারপর ড্রাইভারকে বাহির থেকে বাইক আনতে বলে দিল। ড্রাইভার যেতেই রুদ্রিক হঠাৎই বলে উঠল, এইভাবে ইঁদুরের মতো আমায় চিমটি কাটলে আমার কিছুই হবে না। অবশ্য এরকম কিছু করার যদি উদ্দেশ্যই থাকে তাহলে সোজা কামড় দিয়ে দিও, এতে মাইন্ড করব না আমি। চাইলে এখনই চলো আমার রুমে, কেউ দেখবে না। এই সুযোগে তোমার এই আদরের ঠোঁট জোড়ার একটু স্পর্শ পাবো আমি। অথয়ের শ্বাস ঘন হয়ে আসলো। কি সব বলছে রুদ্রিক? অথয়ের মন চাচ্ছে সে মাটি খুঁড়ে মাটির ভেতর ঢুকে যেতে। লোকটা এমন লাগামহীন কথাবার্তা বলে অথয়কে লজ্জায় রাঙা হয়ে উঠতে দেখে রুদ্রিক মুগ্ধ চোখে তা অবলোকন করলো। এই মেয়েটাকে এত আদরের লাগে কেন তার? মন চায় আদরে আদরে ভরিয়ে তুলতে মেয়েটাকে। রুদ্রিক জোরে সোরে শ্বাস নিয়ে নিজেকে সামলে নিল। না, নিষিদ্ধ অনুভূতি দিয়ে নিয়ন্ত্রণ হারা করা যাবে না। রুদ্রিক কথা ঘুরানোর জন্য বলে, অথই, প্রথমবার শ্বশুরবাড়ি এসে কেমন লাগছে? অথয় চমকে তাকালো রুদ্রিকের দিকে। রুদ্রিক তাকে মির্জা ভিলায় নিয়ে এসেছে, এটা ও ভাবতেও পারেনি। অথয়ে তন্মনে তরতর করে নার্ভাসনেস এসে ভর করলো। ও উত্তেজিত কণ্ঠে বললে, আল্লাহ, এটা কি করলেন আপনি? সবাই কি ভাববে রুদ্রিক? এইভাবে আমাকে আনুষ্ঠানিকভাবে এই বাড়িতে আনার আগেই এখানে চলে আসলাম। চলুন, আমাকে বাড়িতে দিয়ে আসবেন। রুদ্রিক কমল হাতে অথয়ের গালে স্পর্শ করলো। উত্তেজিত অথয়কে শান্ত করার জন্য বলে,
রিল্যাক্স অথই, এত হাইপার হওয়ার কিছু নেই। আর তাছাড়া কে কি ভাবলো এসব তোমার ভাবা লাগবে না। আর বাবা, বড় ভাইয়া, দাদু, ভাবি ওনারা সবাই খুশি হবেন উল্টো তোমাকে দেখে। অতএব অসহায় গলে বলে। কিন্তু তবুও এইভাবে হুট করে এখানে নিয়ে আসলেন, আমার ভীষণ লজ্জা লাগছে। রুটিক বিরক্ত হলো অথয়ের কথায়। মেয়েটা বেশি বুঝে। রুটিক গম্ভীর কণ্ঠে বলে, বেশি বোঝো তুমি। আর তাছাড়া আজ হোক আর কাল, একদিন না একদিন তো রোজা ভাবির মতো এই বাড়িটা তোমারও হবে। অথয় আরো কিছু বলবে তার আগে রুটিক ওকে থামিয়ে দিয়ে বলে। আর কোনো কথা নাই, চলো। অথয় চুপ হয়ে গেল। কি আর বলবে সে, মুখ ফুলিয়ে ফেললো। ওর নজর ঘুরিয়ে আশপাশ দেখলো একটু। বাড়িটা বাহির থেকে ভীষণ সুন্দর দেখতে। বাড়ির বাগানে হরেক রকম ফুল গাছ আছে, ঠিক যেমনটা রুজিকের কটেক্সটা ছিল। ওর শাশুড়ি মায়ের যে ফুলের প্রতি ভীষণ ঝোঁক ছিল তা বেশ বুঝতে পারছে অথয়। তবে দূর থেকে দোলন চাপা ফুল গাছটা দেখে অথয়ের দৃষ্টিতে মুগ্ধতা ছড়িয়ে পড়ল। কি সুন্দর লাগছে দেখতে, সাদা সাদা দোলন চাপা ফুলগুলো কি সুন্দর স্নিগ্ধ আর কোমল লাগছে। অতএর এইবার গিয়ে তা স্পর্শ করার অদম্য ইচ্ছে মনে জাগ্রত হলো। তবে তার আগে রুজিক ওর হাত ধরে টেনে নিয়ে গেল। তার মনের ইচ্ছে মনের মাঝেই দমিয়ে রাখতে হলো অথয়কে। ভাবলো সময় পেলে একা একা এসে একবার ছুঁয়ে ছুঁয়ে দেখবে ফুলগুলোকে। সাদা ফুল বরাবরই ভীষণ পছন্দ অথয়ের। এদিকে রুজিক বাড়ির কলিং বেল বাজিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। একটু পরেই দরজা খোলার শব্দ হলো। অথয় অস্থির চিত্তে কাঁচুমচু হয়ে আরো সেটে দাঁড়ালো রুজিকের সাথে। তার ভীষণ ভয় লাগছে। এই প্রথম সে নিজ শ্বশুর বাড়িতে আসলো, তাও হুট করে। চিন্তিত অথয় জড়সড় হয়ে দাঁড়িয়ে রইল চুপচাপ। লজ্জা ভয় অস্বস্তি নিয়ে অথয় বসে আছে মির্জা বাড়ির বসার ঘরে। রীতিমতো সে নার্ভাসনেসে ঘামছে। এইভাবে নাক বলে হুট করে নিজের শ্বশুর বাড়িতে আসা একটা লজ্জাকর পরিস্থিতি। অতএর মনের অবস্থা বুঝতে পেরে আরহাম সাহেব হাসলেন। নরম কণ্ঠে নিজের পুত্রবধূর উদ্দেশ্যে বলে উঠেন, অথই, তুমি আমাদের নিজের বাড়িতে এসেছো। বাড়িটা যেমন রোজার তেমন তোমার। এইভাবে লজ্জা পাচ্ছ কেন মা? তোমার কি আমাদের জন্য অস্বস্তি হচ্ছে? অথয় শ্বশুরের মুখে এত স্নেহময়ী বাক্য শুনে যেন শান্তি পেল। ওর এতক্ষণে লজ্জা ভয় অস্বস্তি সবটা যেন কোথায় গায়েব হয়ে গেল। এই বাড়ির লোকগুলো এত ভালো কেন? মাঝে মাঝে ভাবে অথই, বাড়ির পুত্রবধূদের এত আদর যত্ন স্নেহ আর ভালোবাসা দিতে সচরাচর কোনো ফ্যামিলিদের দেখা যায় না। আর এই বাড়ির লোকগুলো তো রীতিমতো বাড়ির বউদের নিজেদের মেয়ের থেকেও বেশি ভালোবাসেন তারা। অথই হালকা আওয়াজে বলে, আসলে আঙ্কেল, প্রথমবার এসেছি তো এই বাড়িতে। তাছাড়া আপনার ছেলে যে এইভাবে আমাকে না জানিয়ে এই বাড়িতে নিয়ে আসবে আমি নিজেও বুঝতে পারিনি। আরাম সাহেব কপাল কুঁচকালেন অথয়ের কথায়। তাকে এইভাবে নিজের দিকে তাকাতে দেখে অথই বলে, কি হলো আঙ্কেল? আরাম সাহেব গম্ভীর স্বরে বলে, শ্বশুরকে কি কেউ আঙ্কেল বলে? তাহলে কি আমরা মেনে নেব যে তুমি এখনো এই পরিবারের লোকদের আপন করে নিতে পারোনি? নিজেকে এই পরিবারের অংশ ভাবো না? অথই থতমত খেয়ে গেল আরাম সাহেবের এহেন কথায়। অথই আসলে বুঝতে পারেনি। আর তাছাড়া এইভাবে হুট করে তো বাবা বলে সম্বোধন করা যায় না, একটু সময় তো লাগবে। আচ্ছা, তিনি কি রাগ করলেন অথয়ের উপর? অথয়ের কণ্ঠে স্পষ্ট মন খারাপের আভাস। আমি সরি, আসলে আমি বুঝতে পারিনি। আপনি কি রাগ করছেন আঙ্কেল? না মানে বাবা। অথয়ের মুখে বাবার ডাক শুনে আরহাম সাহেব প্রশান্তির হাসি দিলেন। বলেন, একটু রাগ করেছিলাম, তবে এই যে এখন তুমি আমায় বাবা বলে ডাকলে, এখন আর রাগ নেই। অতএর ঠোঁটের কোণেও হাসি ফুটে উঠল। এদিকে আরিয়ান আসলো দোতলা থেকে নেমে, সাথে রোজাও আসে। আরিয়ান অথয়ের কাছে এসে ওর মাথায় হাত বুলিয়ে দিল। অথয় সালাম দিল ওকে। আরিয়ান সালামের জবাব দিয়ে বলে, কেমন আছো অথই? বাড়ির সবাই ভালো আছে তোমায়? আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া, বাড়ির সবাইও ভালো আছে। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। সরি বোন, প্রথম আসলে বাড়িতে, তাও আমি তোমাকে বেশি সময় দিতে পারলাম না। দুপুরে লাঞ্চ করে আর সময় থাকতেই অল্প একটু তোমায় দেখে রোজ ছুটে গিয়েছিল আমায় ডাকতে। অফিসে চলে যাব, তাই দেখো দেখা করে নিলাম। আরিয়ানের আদর পেয়ে অথয়ের ইহানের কথা মনে পড়ে গেল। ইহানও তাকে ঠিক এইভাবে আদরে হাত রাখে, তার মাথায় হাত বুলিয়ে দেয়। আরহাম সাহেব আর আরিয়ান অথয়ের সাথে আরেকটু কথাবার্তা বলে অফিসে চলে গেল। আতিক মাহবুব মির্জা বাড়িতে নেই, কিছু কাজে বাইরে গিয়েছে। রোজা ফোন করে তাকে জানিয়েছে অথয় এই বাড়িতে এসেছে।
তিনি এই কথা শুনে পারলে তখনই উড়ে চলে আসেন। তবে রোজা তাকে আস্তে ধীরে আসতে বলেছে। সে আসা না অবধি অতইকে যেতে দিবে না, এটাও জানিয়েছে। এদিকে সবাই চলে যাওয়ায় বাড়িটা চুপচাপ হয়ে গিয়েছে। অতই হাঁসফাঁস করতে লাগলো, না পেরে অবশেষে প্রশ্ন করেই বসলো। রোজা আপু, এত বড় একটা বাড়িতে আপনি এইভাবে থাকেন কিভাবে? রোজা হতাশ কণ্ঠে বলে, কি আর বলবো বোন, এভাবেই আমায় থাকতে হয়। বাড়ির সব কর্তারা চলে যান যে যার কাজের বাইরে। দাদু একটা বেশি থাকার পরে বাড়িতে, তবে তার সাথে কি আর 24 ঘন্টা গল্প করা যায় বলো? সে তো বয়স্ক মানুষ, তার বিশ্রামের প্রয়োজন হয় একটু বেশি। একটু থেমে তারপর আবারও অভিমানী গলায় বলে, তোমার বড় ভাইয়াও অনেক খারাপ জানো। বিগত 1 বছর যাবৎ বলেছি চলো আমরা একটা বেবি নিই, কিন্তু না, সে যাই ডাক্তারের কাছে চেক আপ করিয়ে জানতে পেরেছে আমার নাকি প্রচুর রক্তশূন্যতা, কমপক্ষে 1-1.5 বছরের মধ্যে বেবি নিতে না, আগে রিকভার করব পুরোপুরি, এরপরেই নাকি নিতে বলেছে। বলো তো, একটা বেবি না থাকলে কি আমার মতো একা একা লাগতো? কখনো লাগতো না। 1 বছর পেরিয়ে গেছে আর আমিও পুরোপুরি ঠিক আছি। তবে জনাব মানছেনই না, তিনি আরও কয়েকদিন ওয়েট করতে বলেছে। এই লোককে নিয়ে আমি আর পারি না। আর আমার বাবা মশাই, দাদু আর রুদ্রিকও আরিয়ানের কথার তালে তাল দিয়ে সায় দিচ্ছে। উফ! রোজার অভিযোগগুলো শুনে মুচকি হাসলো অতই। ঠিক কতটা সুখে রোজা আছে তার কণ্ঠ শুনলে বোঝা যায়। অতই নিজেও যে রোজার মতো একজন ভাগ্যবতী, এটা ভাবতেই মনের প্রাণে আলাদা শিহরণ বয়ে যায়। আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া আদায় করে সে। রোজা আর অতই অনেকক্ষণ বসে বসে গল্প করলো। ওদের কথার মাঝে হঠাৎ একজন সার্ভেন্ট আসলো। সে বলে, বড় বৌমনি ছোট ভাইজান কফি বানিয়ে ছোট বৌমনিকে দিয়ে তার রুমে পাঠাতে বলছে, আর ছোট বৌমনিকেই কফি বানাতে বলছে। রোজা সবটা শুনে মুচকি হেসে বলে, হ্যাঁ আপনি যান। সার্ভেন্ট চলে যেতে রোজা অথয়ের দিকে তাকালো। অথয়ের মুখে এক্সপ্রেশন দেখে রোজা কিটকিটিয়ে হেসে উঠল। এদিকে অথয় হতবুদ্ধির মতো বসে লজ্জায় তার গালজোড়া ফুলে ফেপে উঠেছে। এই লোক এত নির্লজ্জ কেন? এইভাবে কেউ কাউকে এসব বলে? রোজার হাসি দেখে এখন তার আরো বেশি লজ্জা লাগছে। অথয়কে লজ্জা পেতে দেখে রোজা হাসি থামিয়ে বলে, থাক, আর লজ্জা পেতে হবে না, অভ্যাস করে নাও। যেমনটা আমি করছি, 2 ভাই একই রকমই তারা। আমারও প্রথম আরিয়ানের এইসব কাণ্ডে কি পরিমাণ যে লজ্জা লাগতো বলে বোঝাতে পারবো না। তবে এখন অভ্যাস হয়ে গেছে। যখন তুমি পার্মানেন্টলি এই বাড়িতে এসে পড়বে, তোমারও অভ্যেস হয়ে যাবে। এখন চলো, তোমায় কিচেনে নিয়ে যাই। ছোট নবাবজাদা আবার দেরি হলে রেগে যাবে। অতই মাথা দুলিয়ে রোজার পেছনে পেছনে রান্না করে আসলো। রোজা তাকে কফি বানানোর সব উপক্রম এগিয়ে দিয়েছে। আরিয়ান ফোন করায় সে রুমে চলে গিয়েছে। অবশ্য সে যেতে চাইছিল না। আরিয়ান বারবার ফোন দেওয়ায় অতই জোর করে পাঠিয়ে দিয়েছে। অতই সুন্দরভাবে 1 কাপ কফি বানিয়ে নিল। তারপর পা বাড়ালো রুদিকের রুমের দিকে। কিন্তু রুদিকের রুম কোনটা সে তো জানে না। হঠাৎ একজন সার্ভেন্ট দেখে তাকে জিজ্ঞেস করলো। সে অতইকে দেখিয়ে দেয় রুদিকের রুম। অতই রুদিকের রুমের সামনে এসে থম মেরে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। ভাবলো অনেক কিছু, কোনো একদিন এই রুমটা তার হবে। ভাবতেই অদ্ভুত শিহরণ বয়ে যাচ্ছে হৃদয় জুড়ে। অতই লম্বা শ্বাস ফেলে রুদিকের রুমে প্রবেশ করলো। কফিটা নিয়ে টি টেবিলের উপর রেখে চারিদিকে চোখ বুলালো। পুরো রুমটা গ্রে কালারের প্রিন্ট করা। রুমের মাঝখানে রাউন্ড ব্রেড, তার সাথে দুটো সাইডে দুটো এটা ছোট টেবিল, একটা ড্রেসিং টেবিল, আলমারি, একটা সোফা সেট। ব্যাস এইগুলো আছে রুমটায়। তবে রুমটা ভীষণ সুন্দরভাবে ডেকোরেট করা। অথয়ের ভীষণ ভালো লাগলো। রুমটা যেভাবে দেখছো আমাকেও তো সেভাবে কোনোদিন দেখোনি। অথই, আই এম ফিলিং জেলাস। নীরবতার মাঝে হঠাৎ গম্ভীর কণ্ঠস্বরে ভয় পেয়ে গেল অথয়। আর একটু হলেই তো হার্ট অ্যাটাক করে বসতো। অথয় বিড় করে রুদ্রিককে বকা দিল। রুদ্রিকের গম্ভীর গলা ফের শোনা গেল, আমাকে না বকে কফিটা নিয়ে বেলকনিতে এসো। কফিটা যে ঠান্ডা হয়ে যাচ্ছে সেদিকে খেয়াল আছে তোমার? অতএব মুখ ভেঙচি কাটলো। তারপর কফিটা নিয়ে এগিয়ে গেল বারান্দার দিকে। যেতে একরাশ মুগ্ধতা এসে ভর করলো ওকে। এত সুন্দর ব্যালকনি, অনেক বড় রাউন্ড শেপের একটা ব্যালকনি। ব্যালকনিটার এক পাশে ছোট পুরো কাচের তৈরি একটা রুম দেখা যাচ্ছে। একবারে ছোট, সেখানে শুধু সিঙ্গেল বেডের সমান একটা ফ্লোর বেড বিছানো। রুমটায়
সাইডিং ডোর দেওয়া, সেটা খোলা, তাই সব দেখতে পেরেছে অথয়। অপর পাশে ছোট একটা জানালাও আছে। পুরো ব্যালকনিতে শত ধরনের ফুল গাছ আছে। অথয়ের বেডরুম থেকে ব্যালকনিটাই বেশ পছন্দ হলো। হঠাৎ রুজিকের কথা মনে আসতেই ব্যালকনির চারপাশে চোখ বুলালো অথয়, কিন্তু রুজিকে কোথাও দেখতে পেল না। আশেপাশে তাকাতে থাকা অথয় হঠাৎ নিজের ঘাড়ের কাছে কার উষ্ণ নিঃশ্বাসের উপস্থিতি টের পেল। আর সে যে কে, রুডিক ছাড়া কেউ না, তা ভালো করে জানে সে। রুডিক আরেকটু ঘনিষ্ঠ হলো অথয়ের সাথে। অথয়ের পিঠ গিয়ে লাগলো রুজিকের প্রশস্ত চওড়া বক্ষে। অথয়ের শরীর মৃদুভাবে কাঁপছে। এই লোকটা এমনভাবে কাছে আসলে ওর এমন এলোমেলো হয়ে যায়, মস্তিষ্ক ফাঁকা হয়ে যায়। রুডিক একটু আগেই গোসল দিয়েছে, তাই ওর শরীর ঠান্ডা হয়ে আছে। রুজিক ওর শীতল হাতটা দিয়ে অথয়ের গালে স্লাইড করতে লাগলো। ধীরে ধীরে হাতটি গিয়ে ঠেকলো অথয়ের হাতে থাকা কফির উপর। রুডিক অথয়ের হাত থেকে কফিটা নিয়ে নিল, চুমুক বসালো কফিটায়। না, পুরোপুরি ঠান্ডা হয়ে যায়নি কফি। রুডিক ঠান্ডা কফিটাও এক নিঃশ্বাসে খেয়ে নিল। কফির মগটার নাগালে একটা চেয়ার আছে, সেখানে রেখে দিল। এসবে রুডিকের নজর বিন্দুমাত্র সরে যায়নি অথয়ের উপর থেকে। রুডিক ঠোঁট এলিয়ে অথয়ের কানে ফিস ফিস করে বলে, ঠান্ডা হয়ে যাওয়া কফি খাইয়েছো আমায়, বিনিময়ে তোমাকে কি শাস্তি দেওয়া যায় বলো তো? গলা শুকিয়ে আসলো অথয়ের। এই লোক এত কাছে আসছে কেন ওর? আর এইভাবে কথা বলায় রুড্রিকের চোটের স্পর্শ লাগছে অথয়ের কানের লতিতে। অথয়ের পায়ের তলা শুধু শিরশির করছে। অথয় কাঁপা কাঁপা গলায় বলে, আমার কি দোষ? আপনাকেই তো খুঁজে পাচ্ছিলাম না। বিনিময়ে রুডিক ওর হাতখানা এনে রাখলো অথয়ের পেটের ওপর, শক্ত হাতে চেপে ধরলো। আকস্মিক রুজিকের এহেন কাজে নিঃশ্বাস আটকে গেল অথয়ের। খামচে ধরলো ওর পেটের ওপর রাখা রুজিকের হাত। রুজিক অন্য হাতে অথয়ের ঘাড়ের চুলগুলো সরিয়ে নিল। রুজিকের এক একটা পশে পাগল হয়ে যাচ্ছে অথয়। তোলপাড় হয়ে যাচ্ছে মনের মধ্যে। রুজিক অথয়ের ঘাড়ে নরম অধরের ছোঁয়া দিতে লাগলো। জোরে জোরে শ্বাস নিচ্ছে অথয়। রুডিকের অথরের এক একটা স্পর্শে যেন অথয়ের মনে হচ্ছে রুডিক ওর শরীরের সব শক্তি শুষে নিচ্ছে। অথয় আর দাঁড়িয়ে থাকতে পারল না, শরীরের ভর ছেড়ে দিল রুডিকের উপর। রুডিক বাহু ডোরে আগলে নিল অথয়কে, পরপর পাজা কোলে নিয়ে নিল। অথয় লজ্জায় চোখ খুলতে পারছে না, মুখ লুকিয়ে নিল রুডিকের বুকের মাঝে। রুডিক অথয়কে কোলে নিতেই বসে পড়ল ব্যালকনিতে রাখা একটা বেতের চেয়ারে। অথয় দু হাতে গলা জড়িয়ে ধরল রুডিকের, মুখ লোকালো রুডিকের বুকে। রুডিক মাদকতা ভরপুর কণ্ঠে বলে, অথই, তোমাকে ছাড়া আমি আর থাকতে পারছি না। তুমি কাছে আসলেই আমি নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি। তোমাকে ভালোবাসতে ইচ্ছে করে খুব করে। এত এত অপেক্ষা আমি কিভাবে করব অথই? শেষ বাক্যটা করুণ শোনালো রুজিকের এহেন কথায় চোখ পিট পিট করে তাকালো অথয়। রুজিকের লাল হয়ে যাওয়া চোখ জোড়া দেখে বুকের বাঁ পাশটায় ব্যথা অনুভব করলো। ঠিকই তো বলে রুজিক, মুখে না বলুক, তবে অথই জানে রুজিক তাকে প্রচন্ড ভালোবাসে। আর ভালোবাসার মানুষ যদি তার পাশে থাকে তাহলে নিজেকে নিয়ন্ত্রণ রাখা অনেক কষ্টসাধ্য, তা একটু হলেও বুঝতে পারছে অথয়। আবার তার উপর ও রুজিকের সহধর্মিণী, ওর উপর সম্পূর্ণ অধিকার আছে রুজিকের। কিন্তু লোকটা শুধু ওর কারণে ওর যেন কষ্ট না পায়, সেই কারণে নিজের ইচ্ছে, ইমোশন, কষ্ট সব লুকিয়ে রাখে। অতএব খারাপ লাগছে। ও নিজেও রুজিকের কাছে পার্মানেন্টভাবে এসে পড়তে চায়, কারণ ও নিজেও যে রুজিকে ভালোবেসে ফেলেছে। লোকটাকে কষ্ট পেতে দেখতে পারে না ও। ভাবনার মাঝে রুজিকের আদরে কণ্ঠে ডাক শুনতে পেল, অথই শোনো। রুজিকের বুক থেকে মাথা সরালো অথয়। ডাগর ডাগর চোখ জোড়া নিয়ে তাকালো রুজিকের দিকে, বলল, বলুন। রুজিক নেশা কাতর হয়ে দৃষ্টি তাক করে আছে অথয়ের ওষ্ঠ জোড়ার দিকে। আলতো করে স্পর্শ করলো অথয়ের ঠোঁট জোড়া। কেঁপে উঠলো অথয়, চোখ বন্ধ করে নিল। রুজিক শুকনো ঢোক গিলছে, ভীষণভাবে টানছে ওকে। একটুখানি ছুঁয়ে দিলে কি খুব বেশি ক্ষতি হয়ে যাবে? রুজিক অস্থির গলায় বলে ওঠে, এখানে যদি আমার অধরের একটুখানি ছোঁয়া ছাপিয়ে দেই তোমায়, তুমি কি খুব বেশি রাগ করবে? রুজিকের এহেন কাতর কণ্ঠে আবদার যেন অথয়ের হৃদয় নাড়িয়ে দিল। শিরশিরে অনুভূতিতে ছেয়ে গেল সর্বাঙ্গ। কি বলবে অথয়, কিভাবে জবাব দিবে? লজ্জারা যেন আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে আছে ওকে। অথয় মৌনতার রুজিক ব্যাকুল হয়ে গেল। প্লিজ অথই, সে সামথিং।
অথই নড়ে চড়ে উঠল। রুদ্রিকের গলায় বেঁধে রাখা হাত দুটোই বাঁধন আরো শক্ত করলো। চোখ জোড়া বন্ধ করে মুখশ্রী উঁচু করে রুদ্রিকের মুখের কাছাকাছি আনলো। আলতো সরে বলে উঠল ইউ ক্যান। আলতো স্বরে বলে উঠল। রুদ্রিকের হৃদয় যেন প্রশান্তিতে ছেয়ে গেল অথয়ের জবাবে। আলতো হাতে গাল স্পর্শ করলো অথয়ের। অথয় নিবু নিবু চোখে তাকালো। রুদ্রিক ফাঁকা ঢোক গিলে নিল। আস্তে আস্তে ঠোঁট এলিয়ে দিল অথয়ের কাছে। সামান্য একটুখানি অধর ছোঁয়ালো অথয়ের অধরে। রুদ্রিকের বক্ষস্থল কেঁপে উঠল। অথয়ের ঠোঁট আলতো ঠোঁটের একটুখানি স্পর্শ করতে মনে হচ্ছে ওর শরীরে বৈদ্যুতিক ঝটকা লেগেছে। এদিকে অথয় খামচে ধরে আছে রুদ্রিকের ঘাড়। লোকটা চুমুও খায়নি, শুধু একটুখানি ছুঁয়ে দিয়েছে ঠোঁট জোড়া দিয়ে। তাতেই যেন নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে অথয়ের। অথয় ঘন ঘন শ্বাস নিচ্ছে, নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করছে, কিন্তু রুদ্রিক বোধহয় তা হতে দিল না। অথয় কিছু বুঝে ওঠার আগে রুদ্রিক এইবার অথয়ের তার ঠোঁট জোড়া গভীরভাবে স্পর্শ করলো। বরফ শীতলতায় ছেয়ে গেল অথয়ের তন্ময়। রুদ্রিক যেন নিয়ন্ত্রণ হারা হয়ে গিয়েছে। সে তার প্রিয়তমাকে ভালোবাসে, স্পর্শ দিতে মর্ত হয়ে উঠেছে। এক হাত অথয়ের পিঠে আড়াআড়ি ভাবে রেখে আরেক হাত অথয়ের কোমর চেপে ধরে অথয়কে নিজের আরেকটু কাছে টেনে নিল। উন্মাদের ন্যায় চুমু খেতে লাগলো অথয়কে। অথয় কিছুক্ষণ থম মেরে রইল। পরপর রুদ্রিকের লাগামহীন স্পর্শে নিজেকে আর দমিয়ে রাখতে পারল না। পরপর নিজেও সাড়া দিতে লাগলো রুদ্রিকের সাথে। হাজার হোক, লোকটা তো তার স্বামী। কোন স্ত্রী বা না চাইবে তার স্বামী তাকে ভালোবাসুক, তাকে সোহাগ করুক? অথয় চাই, খুব করে চাই। এভাবে কেটে গেল কতক্ষণ কেউ জানে না। দুজনে দুজনার মাঝে এতটাই হারিয়ে গিয়েছিল। অথয় যখন দেখল যে সে তার নিঃশ্বাস নিতে পারছে না, তখন ছটফট শুরু করে দিল। রুদ্রিক যেন হুঁশে নেই। অথয় জোর করে অনেক কষ্টে নিজেকে ছাড়িয়ে নিয়ে আনে রুদ্রিকের কাছ থেকে। রুদ্রিকের বুকে কপাল টেকে জুড়ে জুড়ে শ্বাস নিচ্ছে মেয়েটা। রুদ্রিকও হাঁপাচ্ছে। রুদ্রিক নিজেকে শান্ত করতে ওর ঠোঁটে কোণে চৌড়া হাসি ফুটে উঠল। অথয় যে তার হৃদয়ে ঠিক কতটা জুড়ে আছে তার ভাষায় প্রকাশ করতে পারবে না রুদ্রিক। রুদ্রিকের মন চায় হৃদয়ে সবটা ভালোবাসা উজাড় করে দিতে মেয়েটার কাছে। মেয়েটা যদি তাহলে তার ভালোবাসার গভীরতা অনুভব করতে পারে। এই যে অথয়কে যে বুকে জড়িয়ে নিয়ে আছে, এতে তার কি শান্তি লাগছে। মনে হচ্ছে যে পরিপূর্ণ সে। আজীবন সে ওকে এইভাবে বুকের মাঝে আগলে রাখতে চায় রুদ্রিক। হারাতে দিবে না কোনোদিন। খুব খুব ভালোবাসবে। রুদ্রিক অথয়ের চুলের ভাঁজে চুমু খেলো। অথয় তখনও নিজেকে স্বাভাবিক রাখতে ব্যস্ত। হঠাৎ রুদ্রিকের একটুখানি দুষ্টুমি করতে ইচ্ছে করলো অথয়ের সাথে। রুদ্রিক দুষ্টু হাসি দিয়ে বলে, অথই, আমার ভালোবাসাগুলো মন থেকে অনুভব করেছো তো, নাকি আরো গভীরভাবে ভালোবাসবো? অত থ মেরে গেল। লজ্জায় হতবম্ব সে। হৃৎস্পন্দন বেড়ে গিয়েছে ওর। লজ্জায় সর্বমুখশ্রী রক্তিম আভায় ছেয়ে গেল। অথই রুদ্রিকের বকে আলতো হাতে আঘাত করে মিনমিনিয়ে বলে, অসভ্য লোক, খুব 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 খারাপ আপনি। রুদ্রিক উচ্চ স্বরে হেসে উঠল। সেই হাসির মায়ার জালে আটকে গেল অথই। রুদ্রিকে সচরাচর এমন প্রাণখোলা হাসি হাসতে দেখা যায় না, তাই অথই সেই হাসিটা মন ভরে দেখল। রুদ্রিক হাসি থামিয়ে অথয়ের গালে হাত রেখে ওর চোখে চোখ রাখলো। প্রগাঢ় স্বরে বলল, তুমি একটুখানি ছোঁয়ার জন্যে, ভালোবাসার জন্যে যদি আমাকে খারাপ হতে হয় অথই, তবে আমি 1000বার খারাপ হতে রাজি। তুমি আমার থাকলেই হবে। অথয় মুচকিয়ে হাসলো। লোকটার হুটহাট এমন আবেগঘন কথা অথয়ের হৃদয় ভীষণভাবে নাড়িয়ে দেয়। অথয় জড়িয়ে ধরল রুদ্রিককে। ট্রিম কণ্ঠে আওড়ায়, ভালোবাসেন আমায়? ভালোবাসা এই শব্দটা অতি সহজ, আবার অতি কঠিন। সে এই শব্দটা বুঝতে সক্ষম হয়, বুঝে নেবে সেও ভালোবাসে। বুঝলে প্রিয়, ভালোবাসাটা পিথাগোরাসের উপপাদ্য নয় যে প্রমাণ করতেই হবে। ভালোবাসাটা রবি ঠাকুরের শেষের কবিতার মতো, যা শুধু উপলব্ধি করতে হয়। এখন বলো, তুমি কি আমার ভালোবাসা উপলব্ধি করো না? অথয় রুদ্রিকের বুকে মুখ ঘষে নরম গলায় বলে, খুব করে অনুভব করে, একদম হৃদয়ের সবটুকু গভীরতা দিয়ে। রুদ্রিক অথয়কে 2 হাতে জড়িয়ে নিল। চোখ জোড়া বন্ধ করে বলে উঠল, তোমাকে আমি বলে বোঝাতে পারবো না আমি ঠিক তোমাকে কতটা চাই অথই। আমার চোখে তুমি পৃথিবীর সবচেয়ে সুন্দর নারী। তবে তুমি কতটা সুন্দর তা বলার জন্য আমার এই শব্দগুলি যথেষ্ট নয়। লোকে বলে যে মানুষ নাকি কেবল একবার প্রেমে পড়ে, তবে এটি সত্য হতে পারে না। যতবার আমি তোমাকে দেখি, আমি আবার প্রেমে পড়ে যাই নতুন করে।
বলো তো কেন এমন হয় আমার সাথে? অথয় কি বলবে, তার কাছেও যে এটার জবাব নেই। তাই সে মৌন হয়ে চুপচাপ পড়ে রইল রুজিকের বক্ষপিঞ্জরের মধ্যে। দিনগুলো ভালোই কেটেছিল অথয়ের। আতিক মাহবুব খুব জলদি ফিরে এসেছিলেন। সারাটা দিন বেশ আনন্দে কেটেছিল ওর। এই বাড়িতে একেবারে আসার পরের দিনগুলো যে এইভাবে আনন্দময় হয় সেই দোয়াই করলো অথয়। তবে রুদ্রিক ওকে চুমু খাওয়ার পর থেকে অথয় ভুলেও আর রুদ্রিকের কাছে যায়নি। লজ্জায় সে দূরে দূরে থেকেছে, চোখ তুলে তাকায়নি অবধি। রুদ্রিক 2-3 বার কথা বলার চেষ্টা করেছিল, কিন্তু মেয়েটা অতিরিক্ত লজ্জা পাচ্ছে। এই কারণে রুদ্রিক আর ঘাটায়নি অথয়ের। সন্ধ্যার একটু আগে অথয়ের বাসা থেকে ফোন কল আসায় রুদ্রিক অথয়কে তাদের বাড়িতে নিয়ে এসেছিল। অথয় নিজের লজ্জাকে খানিকটা সময়ের জন্য দূরে সরিয়ে রুদ্রিককে বলেছিল, বাড়িতে আসুন না, মা খুশি হবে। রুদ্রিক তখন শীতল গলায় উত্তর দিয়েছিল, গিয়ে কি লাভ? তুমি লজ্জায় আমার দিকে তাকাচ্ছই না। তোমাদের বাড়িতে তো তোমার টিকিটাও আমি খুঁজে পাবো না। যে অবস্থা দেখছি, সামান্য চুমু খেয়েছি, এতেই লজ্জায় একেবারে পারলে মাটি খুঁড়ে তার নিচে চলে যাও। বিয়ের পর যে আমি তোমার সাথে আরও কি করব সেগুলো তোমাকে বললেও তুমি লজ্জায় জ্ঞান হারিয়ে না ফেলো। তাই যাও, বাসায় যাও। আর যদি আমাকে তোমাদের বাড়িতে এতই নেওয়ার শখ থাকে তাহলে স্বামীকে কিভাবে আদর যত্ন করতে জানো তো? সবটা করতে হবে। কি করবে তাহলে বলো, আমি আসছি। রুদ্রিকের এক একটা লাগামহীন বাক্য অথয় বাকরুদ্ধ। এই লোকটা তাকে অনায়াসে এইভাবে এতগুলো কথা তাকে নির্লজ্জের মতো বলতে পারলো। অবশ্যই কাকে নিয়ে কি ভাবছে অথয়। রুদ্রিক যে কেমন মানুষ তা এই কয়দিনে বেশ ভালোভাবে বুঝে গিয়েছে ও। অথয় নিজের লজ্জা ঢেকে মিথ্যা রাগ দেখিয়ে বলে ওঠে, ছি, অসভ্য কোথাকার, জানতো আপনি, বাড়ি চলে যান। এই বলে অথয় হন হন করে বাড়ির ভেতরে চলে গেল। পেছন থেকে শুনতে পেল রুদ্রিকের প্রাণ খোলা হাসি। অথয় ফিরে গিয়ে আবারও দেখতে ইচ্ছে করলো রুদ্রিকের হাসিটা, কিন্তু এখন গেলে যে এই লোক তাকে লজ্জার সাগরে ডুবিয়ে মেরে ফেলবে, এই ভয়ে আর গেল না। সোজা নিজের রুমে চলে গেল আগে। বারান্দায় গিয়ে দাঁড়িয়ে দেখে রুদ্রিকের গাড়ি এখনো দাঁড়িয়ে, তার মানে লোকটা যায়নি। অথয় রুদ্রিককে মেসেজ করলো, আপনি চলে যান, আর যদি ভদ্র আর সভ্যভাবে আমার সাথে থাকতে পারেন তবে আমাদের বাড়িতে আসতে পারেন। মিনিট 2 পর মেসেজ রিপ্লাই করলো রুদ্রিক, তুমি আমার কাছে থাকবে, আমার পাশে থাকবে। আর আমি আসলে তো আজ তোমার সাথে আমাকে ঘুমাতেও হতে পারে। আই এম রিয়েলি ভেরি সরি বউ। তোমার সান্নিধ্যে থাকলে আমি নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারবো না। আর নিজেকে ভদ্র সভ্য কোনো কালেই ভাবি না, অন্তত তোমার কাছে তো নাই। তাই বাড়ি ফিরে যাচ্ছি। ভালো থেকো। হ্যাভ এ সুইট ড্রিম উইথ মি। মেসটা পড়ে অতই লজ্জাও পেল, আবার একরাশ ভালো লাগায় হৃদয় জুড়িয়ে গেল। অতই ছোট করে উত্তর দেয়, সাবধানে বাড়ি যাবেন, আল্লাহ হাফেজ। পরপর অথয় বারান্দায় গিয়ে তাকিয়ে দেখে রুদ্রিকের গাড়ি চলে যাচ্ছে। মুচকি হাসি ফুটে উঠে অথয়ের। ও সত্যি খুব ভাগ্যবান, রুদ্রিককে ও স্বামী রূপে পেয়েছে। ক্লাসরুমে বসেই গতকালের ঘটনা ভেবে মুচকি মুচকি হাসছিল অথয়। ওকে এইভাবে অহেতুক হাসতে দেখে পিহু 3 বার ডেকেছে ওকে। না, এই মেয়ের কোনো হেলদোল নেই। পিহু এইবার জোরে জোরে অথয়ের বাহু ঝাঁকিয়ে চেঁচিয়ে উঠল, ওই ওই ওই, কি হয়েছে তোর? কোন দুনিয়া আসস? এই যে আমি তোরে ডাকতেছি, শোনস না? আকস্মিক পিহু এমন ঝাঁকানিতে ভয় পেয়ে যায় অথয়। পরপর নিজেকে সামলে নিয়ে রাগী গলায় বলে, বান্দর মাইয়া, এমনি ধমকাইতেছিস কেন? হ্যাঁ, আমি কি বয়রা, কানে শুনি না? আবার পিয়ানের দিকে তাকিয়ে বলে, এতদিন ধরে বকতাম এই পিহুর সাথে ঝগড়া করার জন্য, এখন মনে হচ্ছে তুই যা করস একদম ঠিক করস। এই প্রিয়াইন না ওর কানের নিচে খিচ্চাট থাপড় মারতো। পিয়ান দূর থেকে ফ্লাইং কেস ছুঁড়ে মারলো। মানে এটা যে বান্ধবী, একমাত্র তুই আমার মনের কথা বুঝতে পারছস। কিন্তু আবার ভাবলো যতই হোক যেমনই হোক এই পিহুকেই তো লাগবে। মরবার আগ পর্যন্ত ওর সাথে থাকতে চাই। এমনি না হোক অন্তত সারাটা দিন ঝগড়াঝাটি করতেও ওকে চাই পিয়ানের। ভেবেই পিয়ান মুচকি হাসলো। তারপর পিহুর দিকে তাকিয়ে দুষ্টু হেসে বলে, ঘাড়ে আমার কয়টা মাথা? হ্যাঁ, এই ডেটে সরাইলে এই ডাইনি আমার মাথা কেটে রক্ত খেয়ে ফেলবে। এইদিকে দু পক্ষের এত অপমানের রাগে ফোঁস করছে পিহু। নিজের সিট থেকে উঠে দাঁড়িয়ে কামড়ে হাত দিয়ে রাগী গলায় বলে, আমি কিছু বলতেছি, যা দেখা
তোরা আমারে এমনি অপমান করতে। এই তোরে কি আমি খারাপ কিছু বলছি? ভালো মতো ডাকতেছিলাম, শোনস নাই, তাই তো এমনি ধাক্কা দিতে হলো। আর এই তুই প্রিয়ান, আমি আগে তোর সাথে লাগতে যাই তাই না? একটু পরই দেখা যাবে কে কাকে আগে খেপায়। তোর মাথা আমি সত্যি সত্যি 2 টুকরা করে ফেলবো। প্রিয়ান শুক্র ঢোকিল পিহুর কথায়, বিড়বিড় করে বলে, মায়া না জানে আগুন রাগের তোকে যেমন করতেছে, মনে হয় এখনই আমার রাগরের মতো মুখ থেকে আগুন মাইরা জ্বালায় ফালাইব। ওদের ঝগড়ার মাঝে রীতি ঢুকে পড়ল। ও বলে, এই অথই, কি কিছু কি ভেবেছিস কালকের বিষয়ে? অথই ভ্রু কুচকাল রিধির কথায়। পরপর মনে পড়ে গেল গতকালকে সবাই মিলে একটা ট্যুরের দেওয়ার প্ল্যান করেছিল ও, কিন্তু রুদ্রিকের ভাবনায় এতটাই বিভোর হয়ে গিয়েছিল যে এই বিষয়টা ওর মাথা থেকে বেরিয়ে গিয়েছিল। কিন্তু সেখানে বাধা হয়ে দাঁড়িয়েছে ওর ভাই। অথই হতাশ নিঃশ্বাস ফেলে বলে, কি আর বলবো বল, আমি তো কাল ভাইয়ার সাথে রাগ করে আর কথাই বলিনি। আহিত উঠে দাঁড়ালো, পকেটে হাত গুজে বলে, তাহলে চল এখনই কথা বলে আসি, ভাইয়ার বন্ধুরা তো সবাই রাজি। চল তাহলে, দেখা যাক উজবুকটা কি বলে। এই রিধি কি দেখে এই গাধারে ভালোবাসি রে? অথয়ের প্রশ্নে থতমত খেয়ে যায় রিধি। পরপর হালকা হেসে বলে, ভালোবাসা তো আর বলে কয়ে হয় না রে অথই। কখন কাকে কিভাবে ভালোবেসে ফেলি নিজেরাও উপলব্ধি করতে পারি না। কখন মনটা যে অন্য কারো অধীনে চলে যায় বুঝতে পারিনি। যদি পারতাম তবে এই বেহায়া মনকে সেই কবেই মনের মাঝে বন্দি করে রাখতাম। তাহলে ভালোবেসে যে আমায় সেই ভালোবাসার আগুনে তিলে তিলে জ্বলতে হতো না। এখন আমি এমন একটা পরিস্থিতিতে আছি যে না পারছি সেই আগুন থেকে বের হয়ে আসতে, আবার না পারছি সেই আগুনে এইভাবে জ্বলে পুড়ে খাক হয়ে যেতে। তবে তোর ভাই হয়তো একদিন আমাকে এইভাবে পোড়াতে পোড়াতে ছাই করে নিঃশেষ করে দিবে। এক নাগারে কথাগুলো বলে হতাশ শ্বাস ফেলল রিধি। চাপা কষ্টে রিধির বুকটা পেটে যাচ্ছে। একটু কাঁদলে কিন্তু স্বস্তির পেত, কিন্তু সে তো কান্না করবে না, দুর্বল হবে না। আর সে ইহানের সাথে করে পিকনিকে গিয়েছিল, ওই দিন ওর সাথে যা হয়েছিল, এরপর ও ডিসাইড করে নিয়েছে ভালোবাসার জন্য পিছু পিছু ছুটবে না ও আর। ইহান যদি ওর ভাগ্যে লেখা থাকে তাহলে ইহান অরই হবে, আর না হলে তো করার কিছু নেই। আজীবন এই ভালোবাসার দহনে সে প্রতিনিয়ত জ্বলতে থাকবে, পুড়তে থাকবে। যেদিন দেখতে না পারছে না সেদিন বিলীন হয়ে যাবে। রিধির চোখের কোণে জমা হয়ে অশ্রুবিন্দুটা মুছে নিল। অথয়ের খারাপ লাগছে রিধির জন্য। ও ভাবতে পারেনি রিধি এত কষ্ট পাবে। অথয় মন খারাপ করে বলে, আমি সরি রে, আমি তোকে এভাবে হার্ট করতে চাইনি। রিধি নিজের কষ্টটুকু লুকিয়ে ফেলল। না, তার এইভাবে ইমোশনাল হলে হবে না, নিজেকে সামলাতে হবে। রিধি জোরপূর্বক হেসে বলে, আরে তুই কেন সরি বলছিস? আমি একটু বেশি ইমোশনাল হয়ে গিয়েছিলাম। মন খারাপ করিস না তো, চল এখন যাওয়া যাক। ওরা সবাই ক্লাসরুম থেকে বেরিয়ে আসলো। বাইরে আসতে হঠাৎ আহিদের নজর যায় একা একা করিডোরে দাঁড়িয়ে থাকা মাইশার দিকে। এই মেয়ে এইভাবে একা একা দাঁড়িয়ে আছে কেন? আর মুখটাও মলিন দেখাচ্ছে, তবে লাল হয়ে আছে চেহারা, চোখ দুটো যেন নিষ্পাপ। মেয়েটা কি অসুস্থ? কিছু কি হয়েছে ওর? আহিদ কি একবার গিয়ে জিজ্ঞেস করবে? কিন্তু কিভাবে যাবে? এখানে বন্ধুরা আছে না, যতই হোক মেয়েটার কাছে যেতে হবে। মেয়েটার এই মলির মুখশ্রী দেখে বুকের বা পাশটায় চিনচিনে ব্যথা অনুভব হচ্ছে। আহিদ বন্ধুদের উদ্দেশ্যে আমতা আমতা করে বলে, মানে তোরা যা, ইহান ভাইয়ের সাথে কথা বলার জন্য আমি একটু আসছি। রীতি ভুকুকে বলে, কোথায় যাবি তুই আবার? একটু কাজ আছে জরুরি, তোরা জানা। অথই বলে ওঠে, আচ্ছা তুই যা তোর কাজে, সমস্যা নেই, আমরা ম্যানেজ করে নিব। আহিদ চওড়া হাসে, তারপর নিজ গন্তব্যে চলে যায়। ও যেতে অথই সন্ধিহান গলায় বলে, এই আহিন্দার মাঝে কোনো ঘাপলা আছে, আজকাল ওর মতি গতি অন্যরকম ঠেকছে। কিন্তু কি প্রশ্ন করলো প্রিয়ান। অথই চোখ ছোট ছোট করে বলে, সেটাই তো আমাদের জানতে হবে, ও এমন হুটহাট গায়েব হয়ে যায়টা কোথায়? প্রিয়ন, পাতা লাগাও, পাতা লাগাও। অথয়ের এই কথায় পিহু মাথা চুলকে বলে, শুনছি গাছ লাগায়,
কিন্তু এই পাতা লাগাবে কিভাবে? এই প্রিয়ান, তুই পাতা লাগাতে জানিস? রিধি ফিক করে হেসে ফেললো। অথই দাঁতের দাঁত চিপে বলে, তুই ইচ্ছে করে এসব বলিস তাই না? পিহু সব কয়টা দাঁত কপাটি দেখিয়ে হেসে দিল। অথই সহ এইবার বাকিরাও হেসে দিল। আসলে বন্ধু মানে তোমার লাইফটা একেবারে সেরা। বন্ধুরা একসাথে থাকলে যেন দুঃখরা কাছেই ঘেঁষতে পারে না, চারদিকে শুধু হাসির কলরব প্রতিধ্বনি হতে শোনা যায়। কি যে শান্তি এতে, তাই বন্ধুদের সব সময় আগলে রাখতে হয়, বন্ধুদের সম্পর্ক দৃঢ় করতে, তাহলেই না হবে অটুট বন্ধুত্বের বন্ধন। মনমরা হয়ে দাঁড়িয়ে আছে মাইশা। ওর শরীরটা ভালো নেই, দুদিন যাবৎ জ্বর ঠান্ডায় ভুগছে। গতকাল ভার্সিটিতে আসেনি, কিন্তু আজ না এসেও উপায় নেই, ইম্পর্টেন্ট ক্লাস আছে আজ, সেটা একদমই মিস দেওয়া যাচ্ছিল না। তাই তো কোনো রকম শরীরটাকে টেনে টুনে ভার্সিটিতে এসেছিল, কিন্তু এখন যে আর শরীর একদমই চলছে না, জ্বরটা বোধহয় আবার আসবে। ঘরে প্যারাসিটামল ছিল, সকালে সেটা খেয়ে এসেছিল, তাই তো কষ্ট হলেও ভার্সিটিতে আসতে পেরেছিল। কিন্তু এখন যাবে কিভাবে? মাথাটা ভার হয়ে আসছে, দু পায়ে দাঁড়ানোর শক্তিটুকুও পাচ্ছে না। তাই পাশে একটা পিলার ছিল, সেটার সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে চোখ বন্ধ করে নিল। কিছুক্ষণ কেটে যাওয়ার পরে হঠাৎ একটা পরিচিত কণ্ঠস্বর কর্ণে এসে প্রবেশ করতেই পিট করে চোখ মেলে তাকায় মাইশা। ওর সামনে আহিত চিন্তিত মুখে দাঁড়িয়ে আছে। মাইশা আহিতকে দেখে কষ্ট হলেও সোজা হয়ে দাঁড়ালো, জড়ানো কণ্ঠে বলে উঠল, আরে আপনি? আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন? আহিত সালামের জবাব দিয়ে বলল, আমি কেমন আছি আপাতত এটা বাদ দাও, বাট তুমি যে ভালো নেই সেটা বোঝাই যাচ্ছে। আহিদের কথায় মাইশা অবাক হলো। একমাত্র আহিদি ওর এই অসুস্থতা সেই মুখে বলার আগেই বুঝে ফেললো অনায়াসে, অথচ ওর ক্লোজ ফ্রেন্ডরাও ওকে বুঝলো না, একবার জিজ্ঞেসও করলো না, মাইশা তোর কি হয়েছে, এমন দেখাচ্ছে কেন তোকে? অথচ লোকটা ওর কিছু না, শুধু হাতে গোনা কয়েকবার দেখা হয়েছে আর একটু একটু কথা হয়েছে। সে ওকে দেখেই ও অসুস্থ সেটা বুঝে ফেললো। মাইশা মলিন হেসে বলে, ওই গতকাল থেকে একটু জ্বর আর ঠান্ডা লেগেছে। আহিত ভূ কুচকে তাকালো। জ্বর এসেছে, অথচ মেয়েটার এই জ্বর শরীর নিয়েই ভার্সিটিতে এসেছে। কেন এসেছে? কি এমন দরকার যে এত অসুস্থ শরীর নিয়েও এখানে আসা লাগবে? আহিদের রাগ লাগলো, ও ধমকে ওঠে, জ্বর এসেছে, বাড়িতে বিশ্রাম করবে, এখানে কি কেন এসেছো? দাঁড়াতে তো পারছো না ঠিকঠাক, কি এমন জরুরি তলব যে তুমি আজ ভার্সিটিতে আসলে? আহিদের হঠাৎ ধমকে মাইশা চমকে গেল। ওর মা ছাড়া ওকে এইভাবে আর কেউ কখনো শাসন করেনি। মায়ের কথা বলতেই তাকে মাইশার ভীষণ দেখতে ইচ্ছে করলো। কতদিন হয়ে গেছে মায়ের মুখটা সে দেখে না, কিন্তু কি আর করার, মায়ের কাছে তো চাইলেও আর সে যেতে পারবে না, সে যে আর এই পৃথিবীতে নেই। মাইশার বিষণ্ণতা ভরপুর মুখশ্রীতে দেখে আহিত দমে গেল। একটু বেশি করে ফেললো কি ও? এইভাবে ধমক দেওয়াটা বোধ হয় ভালো হয়নি। কি অধিকারে সে ধমকাবে মাইশাকে? এমন কোনো সম্পর্ক তো ওদের মাঝে নেই। আহিত দীর্ঘশ্বাস ফেলে বলে, সরি, একটু ওভার রিয়াক্ট করে ফেলেছি। আহিদের সরি বলার ব্যাপারটা মাইশার ভালো লাগলো না। তার কেন জানি আহিদের এই অল্প একটু শাসন করা অনেক ভালো লেগেছে, যেটাকে মাইশা বলে মিষ্টি শাসন। মাইশা দুপাশে মাথা দুলিয়ে বলে, আরে না, সরি বলছেন কেন? ইটস ওকে। আপনি আমার জন্য চিন্তা করছেন, তার জন্যই অমন কথা বলছেন, আমি কিছু মনে করিনি। এইটুকু কথা বলেই যেন মাইশা হাঁপিয়ে উঠেছে। তার আর কথা বলতে ভালো লাগছে না, গলাটাও ব্যথা করছে। মাইশা খুব খুব করে কেসে উঠল। মাইশার এহেন অসুস্থতায় আহিত অস্থির হয়ে যাচ্ছে। কি করবে মেয়েটার জন্য? ওর তো মাইশার জন্য কিছু অধিকার নেই। কিছু করতে গেলেও যদি মেয়েটা উল্টাপাল্টা ভেবে বসে। মাইশা আবার চোখ বন্ধ করে পিলারে গা ঘেঁষে দাঁড়ালো। আহিদের চিন্তা আরো বেড়ে গেল। মেয়েটার এমন অবস্থা দেখে ওর বুকের বা পাশে চিনচিন ব্যথা হচ্ছে। এভাবে দেখতে পাচ্ছে না ও মাইশাকে। আহিত হঠাৎ মাইশার কপালে আলতো হাতে স্পর্শ করলো। আচমকা কারো স্পর্শে মাইশা কেঁপে উঠে। মনের মাঝে আলাদা শিহরণ বয়ে গেল। চমকে চোখ খুলে মাইশা তাকিয়ে দেখে আহিত ওর কপালে স্পর্শ করেছে। এতে যেন মাইশার হৃদস্পন্দনের গতি কয়েক গুণ বেড়ে গেল। ধরাস ধরাস করছে বুকটার।
এই প্রথম কোনো পুরুষ ওর এতটা কাছে এসেছে। মাইশা কাপা গলায় বলে, কি কি করছেন? আহিত মাইশার কপাল থেকে হাত সরিয়ে নিল। পকেট থেকে ফোন বের করতে করতে বলে, অনেক জ্বর তোমার গায়ে, 100 ডিগ্রি উপরে তো হবেই, দাঁড়ানোর শক্তিটাও পাচ্ছ না, বাড়ি যাবে কিভাবে ভেবেছো? মাইশা এখনো ঘোরের মাঝে আছে। আহিদের এই একটুখানি স্পর্শে মনের মধ্যে তোলপাড় হয়ে যাচ্ছে। মাইশার কোনো রেসপন্স না পেয়ে আহিত আবারও বলে, মাইশা তুমি শুনছো আমার কথা? বলছি বাড়ি যাবে কিভাবে? একটু জোরেই বলল আহিত। এতে ধ্যান ভঙ্গ হয়ে যায় মাইশার। ও ইতস্তত ভাবে বলল, আই উইল ম্যানেজ, আপনি চিন্তা করবেন না। আহিত কিছু বলার জন্য উসখুস করছে, কিন্তু কথাটা কিভাবে বলবে ভেবে পাচ্ছে না। ও শুধু এদিক সেদিকে তাকাচ্ছে, কিন্তু অবশেষে মনের কাছে হার মেনে বলেই ফেলল, মাইশা শোনো। জি বলুন। তুমি যদি কিছু মনে না করো তাহলে কি আমি তোমাকে তোমার বাসায় পৌঁছে দিতে পারি? মাইশা অবাক হয়ে তাকালো। আহিত এতে অপ্রস্তুত হয়ে পড়ল। আমি জাস্ট বললাম, বাট তোমার পর। আহিদের কথা সম্পূর্ণ করতে না দিয়ে মাইশা নম্র কণ্ঠে বলে, যাব আমি আপনার সাথে। মাইশা আহিদের সাথে যেতে রাজি হয়ে গেল। উপায় না পেয়ে, তার গায়ে আর শক্তি নেই দাঁড়িয়ে দাঁড়িয়ে রিক্সার জন্য অপেক্ষা করা বা গলা উঁচিয়ে রিক্সা ডাকা। তাছাড়া রিক্সা পেলেও সেটা রিক্সি হয়ে যাবে। একা একা রিক্সায় বসবে, যে হারে মাথা ঘোরাচ্ছে, রিক্সা থেকে পড়েও যেতে পারে। তখন আরো বিরাট সমস্যায় পড়তে হবে ওকে। আর আহিত লোকটা খারাপ না, সেদিন ওকে কিভাবে হেল্প করলো, বিশ্বাস করা যায় লোকটাকে। মাইশা টলটে টলটে করিডোর থেকে নামতে যেতেই নিজের ভারসাম্য হারিয়ে পড়ে যেতে নিল, কিন্তু তার আগে ওকে সামনে নিল আহিত। মাইশার উদরে আড়াআড়ি ভাবে হাত রেখে ওকে সামলে নিয়েছে পড়া থেকে। মাইশার যেন নিঃশ্বাস আটকে গেল আহিদের ছোঁয়ায়। কাঁপতে লাগলো শরীর। দ্রুত আহিদের কাছে সরে দাঁড়ালো। আহিত চিন্তিত কণ্ঠে বলে, আরে ওকে? মাইশা ছোট কণ্ঠে বলে, ঠিক আছে। আহিত বলে, যদি কিছু মনে না করো তবে বলছি, তুমি আমার হাত ধরে হাঁটতে পারো, যেভাবে টলস তুমি, পরে গিয়ে ব্যথা পাবে। মাইশা ফেল ফেল চোখে তাকালো আহিদের দিকে, তারপর আবার তাকালো নিজের হাতের দিকে। আহিদের হাত ধরবে ও, ভাবতে বুক কাঁপছে মাইশার। এদিকে মাইশার থেকে কোনো জবাব না পেয়ে হতাশ হলো আহিত, কিন্তু তার হতাশা দূর করে মাইশা ওকে অবাক করে দিয়ে নিজের হাত বাড়িয়ে দিল। আহিত যেন না চাইতেও আকাশের চাঁদ পেয়ে বসেছে এমন মনে হচ্ছে ওর। খুশিতে কি করবে বুঝতে পারছে না। মাইশা যে ওকে এতটা বিশ্বাস করে নিজের হাত ধরার অনুমতি দিবে ভাবতেও পারেনি। আহিত কম্পনরত বুক নিয়ে মাইশার নরম তুলতুলে হাতটা ওর হাতের ভাঁজে নিয়ে নিল। আবেশে মন প্রাণ ভরে গেল। আহিত বিড়বিড় করলো, এই যে বিশ্বাস করে একটুখানি সময়ের জন্য নিজের হাতটা ধরতে দিলে, ইনশাল্লাহ খুব শীঘ্রই গোটা এই তুমিটাকে আমি এই হাতের মতোই খুব যত্নে আগলে রাখবো। তুমি শুধু বিশ্বাস আর ভরসা করো আমায়। মাইশা বুঝতে পারলো না আহিদের কথা, তাই প্রশ্ন করলো, কি বলছেন? শুনতে পাইনি আমি। আহিত জোরপূর্বক হেসে বলে, না কিছু না, ওই আসলে বলছিলাম রিক্সা যাবে নাকি সিএনজিতে। মাইশা ভাবলো আহিদের সাথে এক রিখে যাবে, বিষয়টা ভীষণ অস্বস্তিকর লাগবে ওর কাছে। সিএনজিতে এই ভালো হবে, সিএনজিতে দুজন মানুষ বসেও খানিকটা জায়গা ফাঁকা থাকবে। তাই মাইশা বলল, সিএনজি ভালো হবে। আহিত জানতো মাইশা সিএনজির কথাই বলবে, কারণ রিক্সায় দুজন একসাথে বসলে গা ঘষাঘষি করে বসতে হবে, আর মাইশা সেইভাবে আহিদের সাথে যাবে না। আহিত আর কোনো কিছু বলল না। মাইশার হাত আগলে নিয়ে সাবধানে হেঁটে ভার্সিটির বাইরে আসলো। তারপর একটা সিএনজি ডেকে মাইশার আগে বসিয়ে ও নিজে বসলো। যেতে যেতে প্রিয়ানের ফোনে মেসেজ করে দিল, প্রিয়ান, বাসায় জরুরি তলব পড়েছে আমার, বাবা ডেকেছেন, তাই আমি চলে যাচ্ছি। তোরা কি প্ল্যানিং করলি তা রাতে ফোনে কথা বলে জেনে নিব। মাইশার বাসার সামনে সিএনজি থামতে আহিত মাইশাকে নামতে সাহায্য করলো। মাইশা সৌজন্যমূলক হেসে বলে, ধন্যবাদ ভাইয়া, অনেক সাহায্য করলেন আমায়। এই উপকার আমি কোনোদিন ভুলবো না। যদি কখনো আপনার কোনো কাজে হেল্প করতে পারি এমন মনে হলে নির্দ্বিধায় আমায় বলবেন। আহিত মুচকি হেসে বলে, ইটস ওকে, এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে। একটা অসুস্থ মানুষকে সাহায্য করেছি, মানুষ হয়ে মানুষকে সাহায্য করব, এটাই স্বাভাবিক। ধন্যবাদ ভাইয়া, এখন আসি তাহলে। আহিত আমতা আমতা করে বলে, একা একা যেতে পারবে নিজের প্লাটে? হ্যাঁ, আমি আমার রুমমেটকে মেসেজ করেছি আমায় যেন একটু এসে বাসায় নিয়ে যায়। আহিত যেন স্বস্তি পেল। ওর মন চাইলো মাইশা বাসা না পৌঁছানো পর্যন্ত দাঁড়িয়ে থাকতে, কিন্তু বিষয়টা দৃষ্টিকটু দেখায়। মাইশা বলল ওর রুমমেট আসবে ওকে এগিয়ে নিতে।
যদি এসে দেখে মাইশার সাথে একটা ছেলে দাঁড়িয়ে আছে তাহলে বিষয়টা অন্যভাবে নিতে পারে। খারাপভাবে মাইশাকে, তাই আহিত চলে যাবার সিদ্ধান্ত নিল। আহিত বলল, তবে আসি, নিজের খেয়াল রেখো আর মেডিসিন নিও ঠিকঠাক। আচ্ছা, আল্লাহ হাফেজ। আহিত সিএনজিতে উঠে বসলো। চোখের পলকে আহিত চলে গেল মাইশার সামনে দিয়ে। মাইশা সেদিকে একদিনে তাকিয়ে রইল। ওর কেমন যেন লাগছে, অদ্ভুত একটা অনুভূতি হচ্ছে। যে অনুভূতির নাম কি সে নিজেও জানে না। এর মধ্যে মাইশার রুমমেট এসে পড়েছে। এসে জিজ্ঞেস করে, কি হয়েছে মাইশা, শরীর বেশি খারাপ লাগছে? আমি বলেছিলাম আজ ভার্সিটিতে যেও না। মাইশা মৃদু হেসে বলে, আমি ঠিক আছি আপু। আমার এক ফ্রেন্ড আমায় বাসায় নামিয়ে দিয়ে গেল। তুমি একটুখানি হেল্প করো আমায় রুমে যেতে। আচ্ছা চলো। অতঃপর মাইশা তার রুমমেটের সাহায্যে নিজের ফ্ল্যাটে চলে গেল। এদিকে প্রিয়ান ভ্রু কুচিয়ে তাকিয়ে আছে মোবাইলের দিকে। ওকে এমন দেখে পিহু বলে ওঠে, কি রে, তোর আবার কি হলো? এমন করে মোবাইলের দিকে তাকিয়ে আছিস কেন? প্রিয়ান মোবাইলটা পকেটে ঢুকিয়ে নিল। বলল, আহিদ মেসেজ করেছে ও নাকি বাসায় চলে গিয়েছে। আঙ্কেল নাকি জরুরি কাজে ওকে ডেকেছে। অথই বলল, হ্যাঁ যেতেই পারে, এখানে এভাবে রিয়েক্ট করার কি আছে? প্রিয়ান মুখ দিয়ে চ শব্দ করে বিরক্ত প্রকাশ করে বলে, আরে এতে আমার কি সমস্যা হবে? সমস্যা তো অন্য কিছু। পিহু ভাবুক গলায় বলল, আব্বু আহিদকে জরুরি কাজে ডেকেছে, কিন্তু আব্বু তো বাড়িতে নেই। সে এখন ইন্ডিয়াতে আছে কাজের সূত্রে। গতকালকেই তো গেল। রিধি পিহুর মুখে এমন কথা শুনে অবাক হয়ে বলে, আঙ্কেল আউট অফ কান্ট্রি থাকলে তো তাহলে মিথ্যে বললো কেন আমাদের কাছে? প্রিয়ান শান্ত গলায় বলে, আমার কিন্তু সন্দেহ হচ্ছে। অথই প্রশ্ন করলো, কি সন্দেহ হচ্ছে? এই আহিদ আমাদের পিঠে পিছে কোনো মেয়ের সাথে প্রেম করছে। সবার চোখ কপালে উঠে গেল। কেউ যেন বিশ্বাস করতে পারছে না। রিধি চেঁচিয়ে উঠল, অসম্ভব, এ হতেই পারে না। এমন হলে আহিদ আমাদের আগে জানাতো। এক্স্যাক্টলি আমারও বিলিভ হচ্ছিল না, বাট আমি নিজ চোখে দেখেছি। পিহু বলল, কি দেখছিস? একটু আগে আহিদ একটা মেয়ের হাত ধরে ভার্সিটি থেকে বেরিয়ে গিয়েছে। প্রিয়ানে এহেন কথায় যেন আরো চমকে উঠে তারা। সবাই একসাথে চেঁচালো, কি? প্রিয়ান সাথে সাথে কানে হাত দিল, নাক মুখ কুচকে বলে, বদতমিজের দল, আসতে চিল্লা। অকালে আমাকে বয়রা করার মিশনে নেমেছিস নাকি তোরা? ওদের যেন বিশ্বাসই হচ্ছে না আহিদ এমন কিছু করবে, তাও আবার ওদের না জানিয়ে। মানে আহিদ ভালোবাসতে পারে কাউকে, কিন্তু ওদেরকে না জানিয়ে কোনো রিলেশনে যাবে না আহিদ, এইটুকু ওরা জানতো। কিন্তু প্রিয়ান যা বলছে তাও ফেলে দেবার মতো কথা নয়। প্রিয়ান তো আর মিথ্যে বলবে না। হচ্ছেটা কি ওদের সাথে? পিহু দাঁত দিয়ে নখ কাটছে ভয়ে। ওকে এমন অস্থির আচরণ করতে দেখে প্রিয়ান ধমকে উঠল, এমন প্রতিবন্ধীদের মতো করছিস কেন? আর খচ্চরের মতো দাঁত দিয়ে নখ কাটছিস কেন? পিহু প্রিয়ানের কথায় খেপে গিয়ে বলে, দেখ, মাথা খারাপ করিস না, এমনিতেই টেনশন লাগছে। রিধি বলে, কিসের টেনশন? পিহু কাঁদো কাঁদো গলায় বলে, আহিদটা যে প্রেম করতেছে এটা বাবা জানলে ওকে তো গুলি করে মারবেই, সাথে আমাকেও মারবে। বলবে তোর ভাই প্রেম করে বেড়াচ্ছে, তুই কোথায় ছিলি, এসব দেখিসনি? দেখেও আমাকে কেন জানাসনি? তোদের দুইটাকে আজ গুলি করে দিব। এখন আমার কি হবে দোস্ত? ভয়ে এক্ষুনি আমি বেহুশ হয়ে যাব মনে হচ্ছে। পিহুর কথায় প্রিয়ানের গলা শুকিয়ে আসলো। ও নিজেও তো পিহুকে পছন্দ করে। পছন্দ করলে ভুল হবে, ভালোবাসে ও পিহুকে, এতদিনে বেশ বুঝতে পেরেছে সেটা। তবে কি এই কথা পিহুর আব্বু শুনলে ওকেও গুলি করে দিবে? না না, পিহান এসব কি ভাবছে? ভয় পেলে চলবে না। ভালোবাসলে মনে কোনো ভয় রাখতে নেই, ভয়কে জয় করতে হবে। পিয়ান বিড়বিড় করলো, শ্বশুর আব্বাকে তো পরে দেখে নেব, আগে তার মেয়েকেই ঠিকঠাক পটিয়ে নেই। পিহু পিয়ানকে বিড়বিড় করতে দেখে বলে, কিছু বলছিস? হ্যাঁ না, কিছু না। অধয় নিজেকে শান্ত করলো, স্বাভাবিক স্বরে বলে, আপাতত এই টপিক বাদ দে, আমরা আহিদকে কিছুদিন সময় দিই। আমার মনে হয় ও কোনো কারণ বশতই আমাদের কাছ থেকে বিষয়টা লুকিয়েছে, তাই ওকে আমরা না ঘাটাই ভালো। দেখি কয়েকদিন অপেক্ষা করে যে ও নিজ থেকেই আমাদের কাছে এসে এই ব্যাপারে বলে কিনা। যদি দেখিস কয়েকদিন হয়ে যাওয়ার পরেও আহিদ কিছু বলছে না, তাহলে আমরা সবাই মিলে আহিদকে এই বিষয়ে জিজ্ঞেস করবো, ঠিক আছে? আপাতত ট্যুরের বিষয়ে ভাব। ভাইয়া তো রাজি হয়ে গিয়েছে, বাকিদের কোনো সমস্যা নেই। আমরা সবাই একসাথে ট্যুরে যাব। ভাবলেই আমার মনের মধ্যে অনেক উত্তেজনা কাজ করছে। রীতি দুষ্টু এসে বলে,
কি ব্যাপার অথই, আগে তো আমরা একসাথে ট্যুরে গেলে তুই এতটা খুশি হতিস না, এখন তোকে যতটা খুশি দেখাচ্ছে। অথই আনন্দিত গলায় বলে, আরে আগে তো মাত্র আমরা 5 জন যেতাম, এখন দেখ কতগুলো মানুষ। যত বেশি মানুষ একসাথে যাব তত হই হুল্লোড় আর মজা বেশি হবে। পিহু ভ্রু নাচিয়ে বলে, হুম আমরা জানি তো কেন তুই এত খুশি। রুদ্রিক ভাইয়ার সাথে ঘুরতে যাবি, একা একা কত সময় কাটাবি, স্পেশাল মোমেন্ট ইউ নো না। রিধির এহেন কথায় অথই থতমত খেয়ে যায়। পরক্ষণে কিছু একটা ভাবতে লজ্জায় ওর গাল দুটো লাল হয়ে যায়। প্রিয়ান হেসে ওকে দেখিয়ে বলে, আরে দেখ দেখ আমাদের অথয় কিভাবে ব্লাশ করছে রুদ্রিক ভাইয়ের কথা বলতেই। অথই লজ্জা মিশ্রিত হেসে বলে, যা কি শুরু করলি তোরা? আমি কি তার সাথে একান্তে হানিমুনে যাচ্ছি নাকি? এভাবে বলিস কেন? বুঝি বুঝি। ওরা সবাই নানানভাবে অতয়কে খেপাতে লাগলো। তবে অতয় আসলে অনেক বেশি খুশি। ও আর রুদ্রিক ঘুরতে যাবে, সেখানে গেলে একান্তে কিছু সময় কাটাবে, কিছু মিষ্টি মধুর স্মৃতি নিয়ে ফিরে আসবে তারা। এসব ভাবতে অতয় আরেক দফা লজ্জা পেল। হ্যাঁ, ওরা গিয়ে আবার রুদ্রিক আর ইহানের সাথে কথা বলেছে। ইহান এইবার বোনের এক কথাতেই রাজি হয়ে গিয়েছে আর দ্বিমত করেনি, কারণ গতকাল থেকে অথয় ইহানের সাথে কথা বলছিল না। এখন যদি আবার দ্বিমত করে তবে দেখা যাবে রেগে ওর দিকে তাকানো বন্ধ করে দিবে। তাই এক বাক্যেই রাজি হয়ে যায়। ইহান রাজি মানে বাকিদেরও সমস্যা নেই। সবাই ঘুরতে যাবার জায়গাও নির্ধারণ করে ফেলো। তারা যাবে ভারতের মেঘালয়। অথয়ের অনেক দিনের স্বপ্ন যে মেঘালয় ঘুরবে। মূলত সাজেক যাবার পর থেকেই তার মেঘালয় যাবার ইচ্ছে পোষণ হয় মনে, আর এখন তা অতি দ্রুত বাস্তবায়ন হবে। সবাই পাসপোর্ট আছে, তাই সমস্যা হবে না। রুদ্রিক, ইহান, সাফাত, নীল আর অনেক বলেছে আরও অনেক কাজ আছে মেঘালয় যাওয়ার আগে, সেগুলোর দায়িত্ব তারা নিবে। বেশি না, এই তো আর 4-5 দিন পরে ওরা রওনা দিবে। মেঘালয় যাওয়ার সিদ্ধান্ত সবাই বেশ খুশি, কারণ বাংলাদেশে প্রায় অনেক জায়গায় তাদের ঘোরাঘুরি শেষ। এবার না হয় দেশের বাইরে যাওয়া যাক। অথয় আরও বলেছে তারা ট্রেনে করে যাবে, মানে ঢাকা থেকে আগে সিলেটে যেতে হবে, তাই তারা ট্রেন জার্নি করেই যাবে। সবাই একসাথে আনন্দ করতে করতে যাবে। ভাবতেই কেমন যেন অতি অতি সুখ সুখ লাগছে অথয়ের। কমলাপুর রেল স্টেশনের সামনে দাঁড়িয়ে আছে সবাই। সবাই বললে ভুল হবে, শুধু 2 জন মানুষ এখনো পৌঁছায়নি, ইহান আর অথয়। ওরা এখনো আসেনি, ওদের জন্যই অপেক্ষা করছে সবাই। পিহু বিরক্ত হয়ে বলে, এই মেয়েটা অলওয়েজ লেট করে, আসতে একটু তাড়াতাড়ি আসবে, একটু পরে ট্রেন ছেড়ে দিবে। রীতি বিড়বিড় করলো, যেমন ভাই তেমন বোন, লেট লতিফ কোথাকার। ঠিক তখনই দূর থেকে অথয়কে আসতে দেখা গেল। মেয়েটা দৌড়ে দৌড়ে আসছে, পেছনে ইহান দ্রুত হাতে দুটো লাগেজ টেনে নিয়ে আসছে আর বারবার অথয়কে দৌড়াতে মানা করছে। সাদা লম্বা গোল জামা পরেছে অথয়। দৌড়ে আসার ফলে অথয়ের চুলগুলো এলোমেলো হয়ে গিয়েছে। ঠোঁটের কোণে ঝলমলে হাসি, স্নিগ্ধ কোমল মুখটা দেখেই রুদ্রিকের যেন প্রাণ জুড়িয়ে গেল। দৌড়ে আসায় তার প্রাণপ্রিয়াকে মন ভরে দেখছে সে, নির্বিশেষ তাকিয়ে রইল। এদিকে অথয় দৌড়ে এসে ওদের সামনে থামলো। হাঁটুতে দু হাত রেখে ভর দিয়ে হাঁপাতে লাগলো। বড় বড় নিঃশ্বাস নিয়ে নিজেকে কিছুটা শান্ত করে ও হাঁপানো কণ্ঠে বলে, সরি সরি সরি, দেরি হয়ে গিয়েছে, আমি ইচ্ছে করে করিনি। ততক্ষণে ইহানও এসে পড়েছে। ইহানের কণ্ঠে স্পষ্ট বিরক্তির আভাস। হ্যাঁ, ইচ্ছে করে করিসনি। আমি বলেছিলাম অর্থে জার্নির আগের দিন রাতে ভালোভাবে ব্যাগ গুছিয়ে নে। তোর তো এটা সেটা মনে থাকে না, পরে হুড়োহুড়ি করিস। কিন্তু কে শোনে কার কথা? সকাল থেকে সে এক প্রকার পুরো বাড়িতে যুদ্ধ শুরু করে দিয়েছিল, আর এটা পায় না ওটা পায় না। ইহান অথয়ের লাগেজটা রুদ্রিকের কাছে দিয়ে বলে, নে, তোরটাকে এবার তুই সামলা, আমি আর পারবো না। অথয় মুখ ভেঞ্চি কাটলো। রুদ্রিকের পাশে গিয়ে দাঁড়িয়ে বলে, মনে হয় আমার লাগেজটা এই পর্যন্ত এনে দিয়ে উদ্ধার করেছো তুমি। একেই বলে কারো উপকার করতে নেই। যেই ভার তোর ব্যাগ, দুনিয়ার সব মনে হয় ব্যাগে ঢুকিয়ে নিয়েছে। আমরা যাচ্ছি মাত্র 5 দিনের ট্যুরে, আর ও মনে হয় মাস অব্দি থাকার সব নিয়ে ব্যাগ একেবারে ভরে ফেলেছে। অথয় মুখ বাঁকিয়ে বলে, তোমার কারণেই তো একটা ব্যাগই নিয়েছি, আমার তো আরো কিছু নেওয়ার ইচ্ছা ছিল। নীতি না করছে কে? শুধু আমাকে বলতে পারতি না যে ভাইয়া আমার ব্যাগটা একটু নেও না? ইনফ্যাক্ট আমি তোর কোনো ব্যাগ টানতে পারবো না। আমাকে কিছু বলবি তো তোর ব্যাগ শুধু তোকেও মেঘালয়ের পাহাড় থেকে ধাক্কা দিয়ে ফেলে দেবো। অথয় কাঁদো কাঁদো মুখ করে বলে, তুমি এমন করতে পারবে ভাই?
হ্যাঁ পারবো। দু ভাই বোনের খুনসুটি দেখে হাসল রুদ্রিক। অথয়ের এলোমেলো চুলগুলো দু হাতে সুন্দরভাবে গুছিয়ে দিল। হঠাৎ সবার সামনে রুদ্রিকের এহেন কাণ্ডে লজ্জা পেয়ে গেল অথয়। রুদ্রিক বলল, এইটুকু এনে দিয়েছি সেই জন্য ধন্যবাদ, তবে আমার বউয়ের সব কিছুর দায়িত্ব আমি নিতে পারবো, সো তোকে চিন্তা করতে হবে না। ইহান বলে, হ্যাঁ তাহলেই ভালো, এখন চলো টেনে ওঠা যাক। ইহানের কথায় সবাই সম্মতি দিল। ওরা মোট 12 জন, জেনি আসেনি, ও ওর ইগো নিয়ে আসে তাই মানা করে দিয়েছে। 12 জনের জন্য দুটো ডাবল কেবিন ওরা বুক করেছে। এক একটা কেবিনে 6 জন করে থাকবে, পাশাপাশি দুটো কেবিন। অনলাইনে টিকিট কাটার কারণে বেশি ঝামেলায় পড়তে হয়নি ওদের। একটা কেবিনে অথই, রুদ্রিক আর সাফাত এক সিটে, আরেকটি সিটে পিহান, পিহু আর আহিত বসেছে। আরেকটা কেবিনে মারিয়া, নীল আর অনিক, অপর পাশে রিধি, ইহান আর সিয়াম। সাফাত মূলত এখানে বসতে চায়নি, কিন্তু ইহান ওকে কানে কানে বলেছে ও যেন দ্রুত গিয়ে ওর সিটটায় বসে পড়ে, না হলে যে রিধি গিয়ে ওখানে বসে পড়বে, আর এটা হলে ও রিধির সাথে বসার সুযোগ পাবে না। ইহান ওর বন্ধুদের অনেক আগেই বলে দিয়েছে ও রিধিকে ভালোবাসে, আর সাফাত এই কারণেই না চাইতো বন্ধুর কথা ভেবে মেনে নেয়। এদিকে জানালার কাছে বসেছে সিয়া। ওর একটু প্রবলেম হয় যানবাহনে চড়লে, তাই জানালার পাশে বসেছে। মাঝে বসেছে রিধি আর তার পাশে ইহান। ইহানের সাথে বসে রিধির একদিকে ভালোই লাগছে, আবার কেমন যেন একটা অনুভূতি হচ্ছে। ও তো দূরে থাকতে চায় ইহানের কাছ থেকে, কিন্তু ভাগ্য বোধ হয় তা চায় না, তাই তো ঘুরে ফিরে ওকে ইহানের কাছে এনেই ফেলে। কাউকে যে বলবে জায়গা অদল বদল করতে, সেটাও সম্ভব না। সবাই যদি অন্য কিছু ভেবে বসবে। আর তাছাড়া ইহান তো আর তার মনের কথা জানে না। যদি ইহানের খারাপ লাগে রিধি উঠে চলে গেলে, সিয়াকেও তো বলতে পারবে না এই বিষয়ে, তার প্রবলেম হবে। তাই চুপচাপ বসে রইল। কি আর করার। এদিকে অনেক করুণ চোখে সিয়ার দিকে তাকিয়ে আছে। ওর খুব ইচ্ছে করছে সিয়ার পাশে গিয়ে বসতে, ওর হাতটা শক্ত করে ধরতে। অন্যান্য কাপড়রা যেভাবে একে অপরের সাথে বসেছে, ওরও বসতে ইচ্ছে করছে, মেয়েটাকে নিজের বাহুতে আগলে নিয়ে ভরসা দিতে, কিন্তু সেটা করার সাহস যে ওর নেই। সিয়া আশেপাশেও যে সে যেতে পারবে না, মনের কষ্ট মনের মাঝে লুকিয়ে রাখলো অনেক। দীর্ঘশ্বাস ফেলে নিজেকে সামলানোর কাজে লেগে পড়লো। সে আর চোখে তাকালো অনেকের দিকে, অনেকের হাতটার দিকে তাকিয়ে ফের নিজের হাতের দিকে তাকালো। আগে কখনো কোথাও গেলে অনেক ওর হাতটা শক্ত করে ধরে রাখতো, ভীষণ ভালো লাগতো তখন সিয়ার। ভালোবাসার মানুষটার ওই ভরসাযোগ্য হাতের স্পর্শে সবকিছু কথা ভুলে যেত, কিন্তু কে জানতো লোকটা তো ওর সাথে ছলনা করতো। ভালোবাসতো না লোকটা ওকে, যা করতো সব ছিল লোক দেখানো। কিন্তু বেহেয়া মনটা মানলে তো? তার মন এখনো চাচ্ছে সেই আগের মতো আবারও অনেকের হাতটা যেন তার এই ছোট হাতটা শক্ত করে ধরে তাকে নিজের বাহু ডোরে যেন আগলে নেয়, কিন্তু না, তা আর সম্ভব না। অনেকের কাছে সিয়া আর কখনোই ফিরে যাবে না, এটা আর হবার না। সিয়া লম্বা শ্বাস ফেলে চোখ সরিয়ে নিল, দৃষ্টি নিবদ্ধ করলো জানালার বাইরে। মারিয়া ভীষণ খুশি। ও সচরাচর ঘোরাঘুরি করতে পারে না, ওর বাবা মা কিছুই না বললেও ওর বড় ভাইয়ের কারণে পারে না। ওর বড় ভাই বোনকে ভীষণ ভালোবাসে, তাই তো বোনকে একা ছাড়তে ভয় পায়। আজও দিল না। একমাত্র রুদ্রিক আর ইহান, এই দুজন ওর ভাইকে অনেক বুঝিয়েছে, তবে গিয়ে রাজি হয়েছে। মারিয়ার ঠোঁট থেকে যেন হাসি সরছেই না, আর নীল অপলক তাকিয়ে থেকে সেই হাসি দেখছে। প্রিয়, তোমার ঠোঁটের হাসি মিষ্টি দেখতে কারই বা না ভালো লাগবে। মারিয়া এটা সেটা বলে যাচ্ছে, নীলের কোনো জবাব নেই। নীলকে এমন চুপচাপ থাকতে দেখে মারিয়া এইবার তাকালো নীলের দিকে। নীলের সেই মুগ্ধ দৃষ্টির মাঝে সে আবদ্ধ বিষয়টা বুঝতে পেরে লজ্জায় লাল হয়ে যায় মারিয়া। লজ্জা মিশ্রিত হাসি দিয়ে বলে, কি দেখছো এভাবে? নীল মারিয়ার লজ্জায় লাল হয়ে যাওয়া মুখটা দেখে মুচকি হাসে। মাথা নুইয়ে মারিয়ার কানে ফিস ফিস করে বলে, দেখছি তোমার গোলাপি ঠোঁট জোড়ার মিষ্টি হাসিকে, যা আমাকে বড্ড বেসামাল করে দিচ্ছে। আমার ঠোঁট জোড়া তোমার ওই ঠোঁট জোড়াকে স্পর্শ করতে চাইছে ব্যাকুলভাবে। মারিয়া লজ্জায় সরে আসলো নীল থেকে। অন্যদিকে তাকিয়ে এক হাতে মুখ ঢেকে হেসে দিল। নীল নিজেও হাসলো। পিহু বারবার নড়াচড়া করছে, তার অস্বস্তি লাগছে এখানে বসতে। পিহুর এমন কাণ্ডে আহিত বিরক্ত হয়ে বলে, এমন নড়ছিস কেন? চুপ করে বসতে পারিস না?
পিহু নাক মুখ কুচকে বলে, ভাই আমার এখানে বসতে ভালো লাগছে না, কেমন যেন লাগছে। তুই তো সুশীবাহগ্রস্ত স্বভাব বদলা, তাহলেই হবে। সবখানে তুই এমন করিস। আহিদের কথায় পিহু রেগে বলে, তুই এমন ভাবে বলছিস যেন আমি অকারণে এমন করি। জানিস কত শত প্যাসেঞ্জার আছে যারা গাড়ি ঘোড়া চড়তে পারে না, ভমিটিং এর প্রবলেম থাকে। তো এখানে যে কেউ এমন কিছু করেনি, গ্যারান্টি কি? আহিদ রেগে বলে, হ্যাঁ, ট্রেনের মালিক তো সেগুলো রেখে দেয় তোর জন্য। তুই আসবি আর এসে তা পরিষ্কার করে দিবি। তাহলে এখন কর পরিষ্কার। আহিদের এহেন কথায় পিহু নাক মুখ কুচকে বলে, ছি ভাই, তুই এসব কি বলছিস? অতই হাসছে। অতইকে হাসতে দেখে পিহু রেগে বলে, তুই হাসছিস কেন? তোর অবস্থা দেখে আহিদ একদম ঠিক বলেছে, যেমন কুকুর তেমন মুকুর। এই তুই কি আমাকে কুকুর বললি? আরে এটা তো প্রবাদ বাক্য বললাম জাস্ট। পিহু অতয়ের দিকে রাগী চোখে এক পলক তাকিয়ে আহিদের দিকে ফিরল, বলে, ভাই তোর কাছে হ্যান্ড স্যানিটাইজার স্প্রে আছে? আমার টানতে ভুলে গিয়েছি। আহিদ বলল, আমি কি তোর মতো এত সুশীবাহু নাকি যে হ্যান্ড স্যানিটারি নিয়ে ঘুরবো? ভাই প্লিজ। আহিদ শ্বাস ফেলল, নিজেকে শান্ত করে বলে, এনেছি, কিন্তু সেটা বড় ব্যাগে, নামতে ঝামেলা হবে। পিহু হতাশ মুখে মুখ ফিরিয়ে বসে রইল। তবু ওর হাঁসফাঁস কমছে না। ওর কারণে আহিদ বিরক্ত হচ্ছে তা দেখে প্রিয়ান এইবার বলে উঠল, আহিদ তুই এ পেশায় আমাকে ওখানে যেতে দে, আমি ওকে দেখছি। আহিদ উঠে দাঁড়ালো, বলে, প্লিজ শান্ত কর ওকে। আহিদ গিয়ে বসলো পিহানের জায়গায় আর পিহান আহিদের জায়গায়। আহিদ প্যান্টের পকেট থেকে ছোট একটা হ্যান্ড স্যানিটাইজার স্প্রে পিহুর সামনে ধরলো। তা দেখে পিহু চড়া হাসলো। পিহান বলে, নে এবার উঠে দাঁড়া, আমি তো জায়গাটাতে এটা স্প্রে করে মুছে দিচ্ছি। পিহু পিয়ানের কথা এক বাক্যে মেনে নিল। ও উঠে দাঁড়াতেই পিয়ান পিহুর সিটটাতে স্প্রে করে দিল। তারপর টিস্যু বের করে পুরো সিটটা মুছে দিল। প্রিয়ানের কাজ শেষ হতে পিহু ধপ করে সিটে বসে পড়ল। আহ আরাম। পিয়ানের দিকে তাকিয়ে বলে, থ্যাংক ইউ দোস্ত। পিয়ান দুই হাত বুকে আড়াআড়ি ভাবে ভাঁজ করে বলে, আমি তো জানি এত কিছু করলাম, তার বিনিময়ে শুধু ধন্যবাদ? এই ধন্যবাদ দিয়ে আমি কি করব? পিহু চোখ ছোট ছোট করে তাকালো। তো তাহলে এখন কি এই কাজের জন্য তোকে আমি নোবেল পুরস্কার দিব? পিয়ান বাঁকা হেসে বলে, এমন কিছু দে যেটা দিলে নোবেল পুরস্কার দেওয়ার থেকেও আমি বেশি খুশি হব। পিহু বুঝলো না, তাই বলে, কি সেটা? পিয়ান ঝুঁকে আসলো একটু পিহুর দিকে, এমন ভান করলো যে সে পিহুর সিটটা আরেকটু ভালোভাবে মুছে দিচ্ছে। এইদিকে পিয়ান পিহুর এতটা কাছে আসায় পিহু একেবারে সিটের শেষ প্রান্তে লেগে গিয়েছে। শ্বাস কেমন আটকে আটকে আসছে পিয়ান এতটাই কাছে আসায়। কিন্তু এমনটা কেন হচ্ছে? ওরা তো হামেশাই একে অপরের সাথে থাকে, পাশাপাশি একসাথে বসে কত মারামারি করে। কই আজকের মতো অনুভূতি তো কোনোদিন হয়নি। এদিকে পিয়ান ফিস ফিস করে বলে, আমাকে ধন্যবাদ স্বরূপ তোর ওই ঠোঁট জোড়া দিয়ে আমার গালে একটা চুমু খেলেই পারিস, আমি এত খুশি হব। পিয়ানের এহেন লাগাম ছাড়া কথায় পিহু হতভম্ব হয়ে গেল। দু ঠোঁট আপনা আপনি হাঁ হয়ে গেল। বুকের হৃৎপিণ্ডটা ধরাস ধরাস করছে, গাল কান লাল হয়ে গিয়েছে। পিহুকে লজ্জা পেতে দেখে পিয়ান দুষ্টু হাসলো। তারপর পিহুকে চোখ মেরে সরে আসলো। সোজা হয়ে বসে চুলে দু হাত দিয়ে ব্ল্যাক ব্রাশ করে আবারও তাকালো পিহুর দিকে। ওকে এখনো একইভাবে বসে থাকতে দেখে হাত বাড়িয়ে পিহুর হাঁ করা মুখটা বন্ধ করে দিল। এতে যেন সম্বিত ফিরে পেল পিহু। দ্রুত নিজেকে সামলে নিল, কটমট করে তাকালো পিয়ানের দিকে। তারপর সবার অগোচরে হাত এগিয়ে পিয়ানের পিঠের সজোরে চিমটি কাটলো। ব্যথা পেল, কিছু বলল না পিয়ান। সে হাসছে পিহুর কাণ্ডে। ওকে হাসতে দেখিয়ে যেন পিহু আরো খেপে গেল। দাঁতে দাঁত চেপে বলে, তোকে তো আমি পরে দেখে নিব। পিয়ান মৃদু গলায় বলে, প্লিজ আই এম অল ইয়োর্স। অসভ্য। এদিকে ভ্রু কুচকে পিহু আর পিয়ানের দিকে তাকিয়ে আছে। ওর এইভাবে তাকানো দেখে রুদ্রিক বলে ওঠে, কি হলো? অমনভাবে তাকিয়ে কি দেখো? অতই ধীর স্বরে বলে, ওরা দুটো এমন ফুসুর ফাসুর করছে কেন? কি বলছে? রুদ্রিক বলল, তা শুনে তুমি কি করবে? ওমা, আমি শুনবো না? আমি তো ওদের বেস্ট ফ্রেন্ড। সবকিছু সবাইকে বলা যায় না। কেন কেন বলা যাবে না? রুদ্রিক খানিকটা নিচু হয়ে কণ্ঠ খাদে নামিয়ে বলে, আমি যদি তোমাকে চুমু খাই
তাহলে সেই কথা কি তুমি সবাইকে বলবে? অথয়ের চোখ জোড়া বড় বড় হয়ে আসলো রুদ্রিকের কথায়। লজ্জা পেল রুদ্রিকের কথায়। হঠাৎ সেদিন রুদ্রিকের ব্যালকনিতে ওকে চুম্বনের কথা মনে পড়ে গেল। শরীরের প্রশম দাঁড়িয়ে গেল অথয়ের। মাথা নিচু করে নিল অথয়, মিনমিন করে বলে, কি সব বলছেন? ওদের মধ্যে কি সেই সম্পর্ক আছে? আমরা তো স্বামী স্ত্রী। রুদ্রিক অকপটে বলে ফেলল, ওরা স্বামী স্ত্রী না সেটা ঠিক আছে, তবে এটাই সত্যি যে প্রিয়ান পিহুকে ভালোবাসে। অথয় চমকে গেল রুদ্রিকের কথায়, অবাক হয়ে বলে, মানে? আসতে চেঁচাচ্ছ কেন? ওরা শুনে ফেলবে। অথয় শুকনো ঢোক গিল, নিজেকে সামলে বলে, আপনি এসব কি বলছেন? ঠিকই বলছি। কিন্তু এটা কিভাবে? মানে আমরা কেন বুঝতে পারলাম না। অথয়ের বোকা বোকা কথা শুনে হাসলো রুদ্রিক, বলে, তুমি আসলেই বোকা। বেস্ট ফ্রেন্ডরা একে অপরের প্রেমে পড়তে পারে, এটা অসম্ভব কিছু না। আমাদের নীল, মারিয়া আর অনিক, সিয়াকেই দেখো, ওরা তো বেস্ট ফ্রেন্ড ছিল। ভালোবাসা বলে কই আসে না, ভালোবাসা হয়ে যায়। যেমন আমি তোমাকে ভালোবাসি, বুঝেছো? রুদ্রিকের মুখে ভালোবাসি কথাটা শুনে অথয়ের মনে আনাচে কানাচেতে অদৃশ্যের রঙিন প্রজাপতিরা উড়াউড়ি করতে লাগলো। লোকটা কিভাবে বিনা সংকোচে ভালোবাসি বলে দিল, তবে ও কেন পারবে না বলতে? কেন বুক কাঁপে এত? লজ্জারায় যেন আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে অথয়কে। অথয় কিছু না বলে মুচকি হাসলো, চোখ সরিয়ে জানালার দিকে তাকালো। ট্রেন শব্দ তুলে নিজের গতিতে চলে যাচ্ছে। গাছপালা, ঘরবাড়ি, মাঠঘাট, খোলা প্রান্তর সব পিছন ফেলে সামনে এগোচ্ছে। অথয় সেই দৃশ্য মন ভরে অবলোকন করছে। জানালার বাইরে এত সুন্দর দৃশ্য, দেহ মন জুড়িয়ে যাওয়ার মতো হিমেল হাওয়া আর পাশে প্রিয় মানুষটা, এর থেকে বেশি আর কি চাই? হঠাৎ অথয় অনুভব করলো রুদ্রিকের হাতটা ওর কোমরে পেঁচিয়ে ধরেছে। রুদ্রিকের স্পর্শে কেঁপে উঠল অথয়। লোকটা প্রতিটা স্পর্শে যেন ভালো লাগা ছেয়ে যায়। লোকটার সান্নিধ্যে আরো গভীরভাবে মিশে থাকতে ইচ্ছে করে। অথয় মুচকি এসে শরীরটা এলিয়ে দিল রুদ্রিকের দিকে। রুদ্রিক অথয়কে আরো ভালোভাবে নিজের সাথে আঁকড়ে ধরে। অথয় চোখ বন্ধ করে বলে, এই জার্নিটা কোনোদিন শেষ না হোক। আমি এইভাবেই সারা জীবন একসাথে থাকি। রুদ্রিক হাত বাড়িয়ে বাতাসের তোড়ে এলোমেলো হয়ে যাওয়া অথয়ের চুলগুলো গুছিয়ে দিল। তারপর বলল, সাধ্য থাকলে সময়টা আমি এখানেই থামিয়ে দিতাম, কিন্তু তা যে হবার নয়। অথয় ঘাড় ঘুরি রুদ্রিকের দিকে তাকালো, হেসে বলে, আপনি অনেক ভালো রুদ্রিক। এত ভালো কেন আপনি? রুদ্রিক অথয়ের নাকটা হালকা টেনে দিয়ে বলে, আমি সবার জন্য ভালো না অথই, তবে তোমার কাছে আসলে আমি নিজের গাম্ভীর্যতা ধরে রাখতে পারি না। তোমার কোমলতা আমাকেও তোমার প্রতি কোমল হতে বাধ্য করে। আমার মস্তিষ্ক আমার মনের কাছে হেরে যায়, কারণ আমার পুরো মনটা জুড়েই তো শুধু তুমি আছো। আর এখন তো আমার সবটা শুধু তুমি ঘিরেই। তুমি আমার সব অথই। রুদ্রিকের প্রতিটা কথা যেন অথয় হৃদয়ে ঝংকার তুলে দিল। লোকটার ভালোবাসা দেখে অথয় বরাবরই অবাক হয়। কেউ কাউকে এতটা কিভাবে ভালোবাসতে পারে? ঠিক কিভাবে? অথয় নিজেকে অনেক ভাগ্যবতী মনে করে। রুদ্রিককে স্বামীরূপী সে নিজের করে পেয়েছে। আল্লাহ তাআলা তাকে না চাইতেও সবকিছু দিয়েছেন। সে সারা জীবন ভর শুকরিয়া আদায় করলেও তা কম হয়ে যাবে। এদিকে সাফাত এক দৃষ্টিতে রুদ্রিক আর অথয়ের দিকে তাকিয়ে আছে। দুজনকে একসাথে দেখতে কতটা ভালো লাগছে। অথয়ের ঠোঁটে বিস্তৃত মিষ্টি হাসিটা একমাত্র কারণ তো রুদ্রিকই, তাই না? রুদ্রিকের কাছে থাকলে অথয় যেভাবে হাসি খুশি থাকে, অথয় যদি ওর হতো তবে কি অথয় ঠিক এইভাবে হাসতো? না, অথয়কে সে বোধহয় এত হাসিতে খুশিতে রাখতে পারতো না। কিন্তু সে ওর সবটা দিয়ে চেষ্টা করতো। কিন্তু এখন এটা ভাবলে তো হবে না। অথয় ওর কাছে সুখে থাকতো না বোধহয়। তাই তো ওপর আলা তার ভাগ্যে অথয়কে লিখেনি। অথয় যদি ওর ভাগ্যে লেখা থাকতো তাহলে শত কোটি বাধার পরেও হলেও অথয় ওর হতো। সাফাত চোখ সরিয়ে নিল। বুকের বা পাশটা চিনচিনে ব্যথা হচ্ছে। হাজার হোক, সে তো অথয়কে ভালোবাসে। ভালোবাসার মানুষটিকে অন্য কারো সাথে দেখলে কষ্ট হবেই, এটা যে কারো হাতে থাকে না। সাফাতের চোখ জোড়া ছলছল করছে। ও অতি সন্তপনে চোখের জলটুকু মুছে নিল। চোখ বন্ধ করে সিটে গা এলিয়ে দিল। সৃষ্টিকর্তার কাছে মনের প্রাণে এটাই চাইলো যে ওর জীবনে তিনি এমন কাউকে পাঠাক যে ওকে পছন্দ রকম ভালোবাসবে। সেই মানুষটার ভালোবাসায় যেন সাফাত সব ভুলে ওই মানুষটাকে নতুনভাবে ভালোবাসতে পারে। তাকে ঘিরেই যেন বেঁচে থাকার অনুপ্রেরণা পায়। এমন কাউকে তার জীবনে যেন খুব দ্রুত আসে, তার সব কষ্ট গ্লানিটুকু যেন নিঃশেষ করে দেয়।
মনের প্রাণে এটাই চাই সাফাত, আর তার প্রাণের চেয়ে প্রিয় বন্ধু সাফাত আর ওর ভালোবাসার মানুষ অথই যেন সারা জীবন একে অপরের সাথে সুখে শান্তিতে থাকে। গভীর রাত হয়েছে, সেই রাতের গভীরতাকে হার মানিয়ে ঝকঝক শব্দ তুলে ছুটে চলেছে রেলগাড়ি। ট্রেনের প্রায় সকলেই ঘুমিয়ে পড়েছে, শুধু ঘুম নেই রিধি আর ইহানের চোখে। দুজনে নিশ্চুপ বসে আছে একে অপরের পাশে, কত শত কথা একে অপরকে বলতে চায়, কিন্তু চাইলেও বলতে পারছে না। অদৃশ্য কোনো দেওয়াল তৈরি হয়ে আছে ওদের মধ্যে, আর সেটা হলো জড়তার দেওয়াল। কেউ কারো জড়তা কাটিয়ে উঠতে পারছে না। রিধি হাঁসফাঁস করছে, ভালোবাসার মানুষটার পাশে বসেছে, তার সান্নিধ্যে আছে সে। দূরত্ব মাত্র কয়েক ইঞ্চি, কিন্তু তারপরও রিধি মন তো জানে তাদের মাঝে যোজন যোজন দূরত্ব। এই দূরত্ব ঠিক কবে বিলীন হবে সে জানে না। আদৌ কি এই দূরত্ব কোনোদিন শেষ হবে? দীর্ঘশ্বাস পেলে রিধি, মনে এই দহন সে কাকে বোঝাবে, কাকে দেখাবে? অন্তরটা জ্বলে পুড়ে যাচ্ছে। ভালোবাসে এত জ্বালা জানলে পাশে বসা নিষ্ঠুর লোকটাকে মনের মাঝে জায়গা দিত না, কিন্তু আদৌ কি তা পারা যায়? মন যে কারো আয়ত্তে থাকে না, অজান্তে এই মন কখন কাকে তার মাঝে জায়গা দিয়ে দেয় কেউ বুঝতেই পারে না। রিধির চোখ জোড়া জ্বালা করছে, লাল হয়ে এসেছে চোখ জোড়া। একটু কাঁদতে পারলে বোধহয় ভালো লাগতো, কিন্তু তাও সে করতে পারবে না। এদিকে রিধিকে এমন অস্থিরতার মাঝে থেকে ইহান অনেকক্ষণ যাবতীয় কিছু বলতে চাচ্ছে, কিন্তু বলার সাহস পাচ্ছে না। কিন্তু এইবার মনকে দমিয়ে রাখতে পারল না। নিস্তব্ধতাকে ছিন্ন করে ইহান বলে উঠে, রিধি, কোনো সমস্যা হচ্ছে তোমার? শরীর খারাপ লাগছে? হঠাৎ ইহানের কণ্ঠ এমন নিস্তব্ধ রাতের মাঝে শুনতে বেশ ভয়ানক লেগেছিল। তাই তো রিধি ভয় পেয়ে যায়, চমকে ওঠে ও। রিধিকে ভয় পেতে দেখে ইহান এইবার কণ্ঠস্বর নম্র করে বলে, ভয় পাচ্ছ কেন? এটা আমি ইহান। রিধি জোরে জোরে শ্বাস নিয়ে নিজেকে স্বাভাবিক করলো, পরিমুহূর্তে শান্ত কণ্ঠে বলে, না আসলে হঠাৎ কথা বলছেন তো, তাই ওই একটু আর কি। তোমার কি শরীর খারাপ লাগছে? রিধি ইহানের প্রশ্ন শুনে ছোট কণ্ঠে উত্তর দেয়, না। ইহানের ব্যাকুল কণ্ঠস্বর, তাহলে এমন হাসপাস করছো কেন? সমস্যা হলে আমাকে বলতে পারো। ইহানের কথায় রিধির যেন রাগ লাগলো। ইহানের এমন ব্যবহার তার মনের আঘাতটাকে খুঁচিয়ে আরো রক্তাক্ত করে দিয়েছে যেন। লোকটা বলছে তাকে সমস্যা হলে জানাতে, আরে তার প্রধান সমস্যা তো এই লোকটা, যাকে ভালোবেসে প্রতি মুহূর্তে ধুকে ধুকে মরছে সে। না পারছে এই লোকটাকে ভুলে যেতে, আর না পারছে নিজেকে শেষ করে দিতে। রিধি তাচ্ছিল্য ভরা স্বরে বলে উঠল, আমার সমস্যার কথা বললে তার সমাধান আদৌ আপনি কোনোদিন দিতে পারবেন? ইহান কাতর গলায় বলে, একবার বলে তো দেখ। রিধি তাচ্ছিল্য হেসে বলে, যে সমস্যার সমাধান দিতে পারবেন না কোনোদিন, তা বলেই বা কি হবে? রিধির প্রতিটা কথার মানে বুঝতে পেরেছে ইহান। রিধির কথাগুলো তীরের মতো বুকে গিয়ে বিঁধেছে। মেয়েটাকে এতটাই কষ্ট দিয়ে ফেলেছে যে মেয়েটা এখন তাকে তাচ্ছিল্য ভরা করে কথা বলছে। অভিমান করে প্রেমময়ী মনটা ঢেকে ফেলেছে অভিমানের চাদরে। ইহান ঠান্ডা স্বরে রিধিকে বলল, যদি বলি তোমার সব সমস্যার সমাধান আমার কাছে আছে। চমকে যায় রিধি ইহানের কথায়। চোখ বড় বড় করে ইহানের দিকে তাকালো। একেবারে স্পষ্টভাবে ইহানের চোখে চোখ রাখলো রিধি। তাকাতেই বুকটা ধক করে উঠল। ইহানের শান্ত চোখ জোড়া আজ অন্য কিছুই বলছে, অন্য কিছু ফিল করছে রিধি, যেটার অপেক্ষা রিধি এতগুলো দিন যাবত করে এসেছে। তবে কি ইহান ওকে? না না, এটা কিভাবে হবে? ইহান তো ওর দিকে ভালোভাবে তাকায় না। কিন্তু মানুষের চোখের ভাষা কি কখনো মিথ্যে হয়? না, মিথ্যে হয় না। রিধিও তো ভালোবাসে, তাই অন্যজনের চোখের গভীরে ভালোবাসা যে বুঝতে পারে। রিধি কি করবে ভেবে পাচ্ছে না, বুকটা ধরাস ধরাস করছে। রিধি যা ভাবছে তা যদি সত্যি হয় তবে রিধি কি করবে? হাত পা কাঁপছে রিধির, গলা শুকিয়ে যাচ্ছে, যন্ত্রণা হচ্ছে বুকের মাঝে। মনের অস্থিরতা কিছুতেই কমাতে পারছে না। রিধির কাঁপাকাঁপি করতে দেখে ইহান বলে উঠল, কি হয়েছে বলছো না কেন? আর কাঁপছো কেন? রিধির এক হাত দ্বারা ওর অপর হাত চেপে ধরে অস্থিরতা নিয়েই থেমে থেমে বলে, আপনি আর আমার দিকে তাকাবেন না। ইহান হাসলো। সে বুঝতে পারছে রিধির অস্থিরতা। মেয়েটা তাহলে ওর চোখের ভাষা পড়তে পেরেছে, বুঝতে সক্ষম হয়েছে যে ইহানও ওকে ভালোবাসে। ইহান হেসে বলে, কেন তাকাবো না? আমি বলেছি তাই তাকাবেন না।
আচ্ছা। রিধি করুণ চোখে ইহানের দিকে তাকালো। ইহান এখন অন্যদিকে তাকিয়ে আছে। রিধির মনটা খারাপ হলো। সে বলল, আর লোকটা মেনে নিল? এমন কেন লোকটা? কেন রিধিকে বুঝে না? রিধির মনের অস্থিরতা বেকুলতা যে তাকে ঘিরে একটু কি বুঝে না? আমি সবটাই বুঝি আর সব জানি। আকস্মিক ইহানের কথা রিধি অবাক হয়ে যায়, চোখ বড় বড় হয়ে যায় ওর। কিসের কথা বলছে লোকটা? ও তো মনে মনে বলেছে সব, তবে কি লোকটা ওর মনের কথা শুনতে পারে নাকি? রিধি অবাক কণ্ঠে বলে, কি বুঝেন আর কি জানার কথা বলছেন? ইহান রহস্যময় হেসে বলে, তুমি যা বোঝাতে চাও সব বুঝি, আর তুমি যা জানতে চাও সব জানি। রিধি হতভম্ব বাকরুদ্ধ। বলে কি লোকটা? লজ্জায় রিধির গাল ভার হয়ে আসে। কিছুক্ষণ ছটফট করে বলে, আমার ঘুম আসছে, আমি ঘুমাবো। এই বলে রিধি গায়ের চাদরটা দিয়ে পুরো মুখটা ঢেকে সিটে হেলান দিয়ে দেয়। এদিকে রিধির কাণ্ডে নিস্তব্ধে হাসে ইহান। লজ্জায় মেয়েটা চাদরের নিচে লুকিয়েছে। এদিকে রিধি আর ইহানের মধ্যে আরেকজনের চোখে ঘুম নেই। সে আর কেউ না, সে হলো রুদ্রিক। তার ঘুম যে এক ঘুমকুমারী নিয়ে গিয়েছে, যে বুকের মাঝে নিশ্চিন্তে শান্তিতে ঘুমিয়েছে। তার চোখের ঘুম কেড়ে নিয়েছে। রুদ্রিকের বুকের মাঝে আগুন চলছে, মস্তিষ্কের মধ্যে নিষিদ্ধ ইচ্ছেরা কিলবিল করছে। বুকের মাঝে ঘুমিয়ে থাকা মেয়েটাকে গভীরভাবে ছুঁয়ে দিতে ইচ্ছে করছে। রুদ্রিক ফের তাকালো অথয়ের দিকে। মেয়েটা কিভাবে শান্তিতে ঘুমাচ্ছে, যেন সে কিছুই করেনি। ট্রেনের জানালা খোলা, সেখান দিয়ে হু হু করে ছুটন্ত বাতাস এসে শুয়ে দিচ্ছে অথয়ের নাক চোখ মুখে। বাতাসের দাপটে এলোমেলো হয়ে যাচ্ছে অথয়ের চুল, সেই সাথে এলোমেলো হয়ে গেছে অথয়ের গায়ের জড়ানো ওড়না। সেখানে চোখ যেতেই শুকনো ঢোক গিল রুদ্রিক। এই মেয়েটা নির্ঘাত ওকে পাগল করেই ছাড়বে। দিশেহারা রুদ্রিক দ্রুততার সাথে অথয়ের ওড়নাটা ঠিক করে দেওয়ার চেষ্টায় লেগে পড়ল। এদিকে বাতাসের দাপটে অথয়ের ছোট নরম দেহখানা যেন ঠান্ডায় জমে যাচ্ছে। রুদ্রিকের হাত অথয়ের বাহুতে স্পর্শ করতেই রুদ্রিক দেখে অথয়ের শরীর বরফের মতো ঠান্ডা। রুদ্রিক অথয়কে বুকে নিয়ে অতি সাবধানে সিটের নিচ থেকে ব্যাগ বের করলো। সেখান থেকে একটা চাদর বের করলো। অবশ্যই ওর বেশ কষ্ট হয়েছে। চাদরটা নিজের গায়ে আর অথয়ের গায়ে ভালোভাবে জড়িয়ে দিল। দু হাতে ভালোভাবে অথয়কে আঁকড়ে ধরে আরো গভীরভাবে বুকের মাঝে মিশিয়ে নিল। এদিকে উষ্ণতা পেয়ে অথয় যেন নিচ থেকে রুদ্রিকের বক্ষস্থলের মাঝে আরো লেপ্টে যেতে চাইছে। আদুরে বিড়াল চানার ন্যায় গুটি চুটি মেরে ঘুমিয়ে আছে রুদ্রিকের বুকে। রুদ্রিক কিছুক্ষণ গভীর নয়নে অথয়কে দেখলো, পরপর ধীরে ধীরে চোখ বন্ধ করে ঘুমানোর প্রস্তুতি নিল। এদিকে গায়ে কাঁথা জড়ানোর পরে অথয়ের প্রথমে বেশ ভালোই লাগছিল, কিন্তু এখন কেন যেন গরম লাগছে, ভ্যাপসা গরম। অথয়ের আবার অনেক গরম বেশি, সে গরম একদমই সহ্য করতে পারে না। তার উপর গায়ে মোটা কাপড়ের চাদর। ছটফটিয়ে উঠল অথয়, কিন্তু বিন্দুমাত্র নড়তে পারল না রুদ্রিকের শক্তপোক্ত বাঁধনের মধ্যে। আস্তে আস্তে চোখ মেলে তাকায় অথয়। তাকাতেই রুদ্রিকের ঘুমন্ত মুখটা নজরে আসে ওর। কি সুন্দর নিশ্চিন্তে ঘুমাচ্ছে লোকটা, আর ওকে নিজের বুকের মাঝে আগলে রেখেছে কি সুন্দরভাবে। ঘুমের মাঝেও কেউ কাউকে এতটা শক্ত করে ধরে রাখতে পারে যেন ছেড়ে দিলেই পালিয়ে যাবে। অতএব ঠোঁটের কোণে হাসি ফুটে উঠেছে। ঘুমন্ত রুদ্রিকে দেখে মনের মাঝে দুষ্ট চিন্তারা এসে হানা দিচ্ছে। অতএব চোখ জোড়া গভীরভাবে রুদ্রিকের সর্বমুখশ্রী দেখতে ব্যস্ত। হঠাৎ নজর আটকে যায় রুদ্রিকের থুতনির খোঁজে কালো কুচকুচে তিলটার ওপর। এই তিলটা অনেক আগেই